আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা। একটু কষ্ট করে লাইভে কথা শোনা যায় কিনা একটু সেটা আমাকে জানাবেন। এবং আপনারা চাইলে আজকের ক্লাসটা যেহেতু ফ্রি ক্লাস এবং ওপেন ক্লাস বলা যায়, একটা সিলেবাস নিয়ে আলোচনা করব, কি কি বই নেওয়া উচিত, আপনাদের কিভাবে পড়াশোনাটা শুরু করা উচিত,
সবকিছু বিষয়ের যেন সুন্দর একটা যেমন দিক নির্দেশনা দেওয়া হবে। তো এটা আপনার পাশাপাশি আপনার সব বন্ধুরা যদি এই দিক নির্দেশনাটাও পায়, আশা করি তারাও একটা ভালো কিছু করতে পারবে। আর আপনাদের যে অভিজ্ঞতা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই যে পড়াশোনা করলেন, পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা দিলেন, কিরকম প্রশ্নপত্র হইলো, রেজাল্ট কেমন আসতে পারে, পরবর্তীতে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন রেজাল্ট কেমন হয়, এই বিষয়গুলো কিন্তু একটা জীবনে, আমাদের স্টুডেন্ট জীবনে একটা অনেক বড় প্রভাব ফেলে। বিশ্বাস করেন এটা? কারণ হচ্ছে এই যে আমরা সেকেন্ড ইয়ারে উঠলাম, ফার্স্ট ইয়ারের কি পরীক্ষা শেষ, সবকিছুই শেষ, কিন্তু কারো কারো জীবনে শেষ হয়েও কিন্তু শেষ হবে না। একটু মিউট করেন কথা বলার সময়। যখন আপনার প্রয়োজন হবে আমাকে জানাবেন যে ভাই আমি কিছু বলতে চাই। অপ্রয়োজনীয় কথা থেকে আমরা বিরত থাকি। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে সহজ বিষয়টা, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম, অনেকের ক্ষেত্রে জার্নিটা শেষ ফার্স্ট ইয়ারে, কিন্তু অনেকের ক্ষেত্রে মহা বিপর্যয় নেমে আসে। কিভাবে আমাদের বিপর্যয়টা হয়? আমরা আমাদের অজানার জন্য, আমরা ফার্স্ট ইয়ারে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি? 6টা কোর্সে পরীক্ষা দিছি। এবং আপনারা হয়তো জেনে থাকবেন এই 6টা কোর্সের মধ্যে 3টা কোর্সে মিনিমাম আপনাকে পাস করতে হবে, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন। কয়টা কোর্সের কথা বললাম? মিনিমাম আপনাকে 3টা কোর্সে কিন্তু পাস করতে হবে, বাকি 3টাতে আপনি ফেল করলেও সমস্যা নাই, সেকেন্ড ইয়ারে উঠতে পারতেছেন। তো বাকি যে আরো 3টা থাকলো, এটা কি পাস না করে আমরা কি অনার্স শেষ করতে পারবো? না, বাকি 3টা আমাদের অবশ্যই বাকি ইয়ার গুলোতে ক্লিয়ার করতে হবে। একটা বিষয় খেয়াল করেন, কেউ যদি এই ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্টে এফ গ্রেড বা ফেল হয়, তাহলে এই যে 3টা সাবজেক্ট সেকেন্ড ইয়ারে উঠে তাকে পরীক্ষা দিতে হচ্ছে। অলরেডি আমাদের সেকেন্ড ইয়ারে কোর্স আছে 6টা। কয়টা? 6টা। কেউ যদি 3টা ফেল করে তার ক্ষেত্রে 9টা দাঁড়াবে। একটা বিষয় খেয়াল করেন, ফার্স্ট ইয়ারে থাকতে আমরা 6টা কোর্স পরীক্ষা দিয়ে যদি 3টা ফেল করি, তাহলে সেকেন্ড ইয়ারে উঠে আমাদের অবস্থাটা কি হবে? 9টা কোর্স কমপ্লিট করা কি ইজি হবে? অবশ্যই কিন্তু না, পাহাড় সমান বোঝা থাকবে। তাহলে আরেকটা বিষয় বলি, আচ্ছা কারো কারো 3টা ফেল না, একটা আসলো, 2টা আসলো, আচ্ছা ফেল না আসে, সি বা ডি আসলো। যদি কোনো সাবজেক্টে বা কোনো কোর্সে সি বা ডি থাকে, তাহলে আমরা কিন্তু সেই সাবজেক্টে ইমপ্রুভ দিতে পারি, অর্থাৎ আবার আমরা পরীক্ষা দিয়ে এই গ্রেডটাকে বাড়িয়ে নিতে পারবো আমাদের রেজাল্ট ভালো করার সুবিধার্থে। একটা বিষয় খেয়াল করে, ধরলাম আমরা এখানে যারা আছি সবাই ক্লিন পাস করলাম, কিন্তু অত 6টাই পাস করলাম, একটা বা 2টা সাবজেক্টে কেউ কেউ ইমপ্রুভ দিতে চাই, তার ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা হচ্ছে, 6 1 বা 2। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? সেকেন্ড ইয়ারের কোর্সটা কিন্তু ফার্স্ট ইয়ারের থেকে কি বড় না ছোট? বড়। কারণ আমরা বলে থাকি ফার্স্ট ইয়ারটা যদি পুকুর হয়, সেকেন্ড ইয়ারটা কি? অবশ্যই ঠিক হবে। কারণ সি বা ডি থাকলে আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি যখন ইমপ্রুভ দিবেন আপনি অ্যাটেন্ড করলেই হইলো। আপনার যদি প্রিপারেশন নিতেও না পারেন শেষ পর্যন্ত, কোনো কারণে যদি আপনি ভালো পরীক্ষা দিতে পারেন হালকা প্রিপারেশন নিয়েও, আপনার গ্রেডটা বেড়ে গেল। এবং আপনি যদি ফেল করেন তারপরও পূর্বের গ্রেডটা থেকে যাবে। আর যাদের ক্ষেত্রে অ্যাপ থাকবে তাদেরকে অবশ্যই পাস করতেই হবে। কথা বুঝেছেন? আপনি কিভাবে বুঝলেন আপনার সি আছে? আপনি কি এবার নিউ সেকেন্ড ইয়ার? সেটাই তো বললাম, আপনার যে ফার্স্ট ইয়ারে সি আছে আপনি বুঝলেন কিভাবে? আপনার তো এখন রেজাল্ট হয়নি। আপনি কি নতুন দ্বিতীয় বর্ষে পড়তেছেন নাকি ওল্ড সেকেন্ড ইয়ারে পড়তেছেন? বলেন। জি দিতে পারবে, সি বা ডি। তবে এখানে একটা শর্ত আছে, পরের বছরেই পরীক্ষা দিতে হবে।
সি বা ডি থাকলে আপনাকে তার পরের বছরেই সেই ইয়ারের সাথে পরীক্ষা দিতে হবে, নতুবা আপনি আর ওই কোর্সে কখনো ইমপ্রুভ দিতে পারবেন না। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা কথা, যদি অ্যাপ থাকে, আপনার এই অ্যাপ প্রাপ্ত কোর্সটা একেবারে পাস না করা পর্যন্ত, প্রয়োজনে ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সি বা ডি থাকলে আপনাকে পরের বছরেই পরীক্ষা দিতে হবে। কথা বুঝেছেন? ইমপ্রুভের জন্য অ্যাপ্লাই করে রাখলো কিন্তু সে এই বছর দিল না, তারপরে কি দিতে পারবে? অনেকে নাকি বলে যে অ্যাপ্লাই করে রাখলে এই বছর না দিলে পরের বার দিতে পারবে। না, এমন কোনো অপশন নাই। আপনাকে পরের বছর দিতেই হবে। যদি না দিতে চান তাহলে আপনি সিডি প্রাপ্ত কোর্সটাতে আর কখনো পরীক্ষা দিতে পারবেন না। একটু মিউট করবেন। এম ডি এ জে কি নাম দিছেন জানি না। আচ্ছা, ইনি একটু আমার সাথে কথা বলবেন। এম এস জে ডিজে ডিজে কি নাম দিয়ে রাখছেন, একটু কথা বলেন তো, নাহলে আপনাকে রিমুভ করতে বাধ্য হব। আমি দুঃখিত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যে বিষয়টা একটু ছোট ছোট করে সহজ থেকে বুঝে নেবেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমটা, আপনি যদি কোনো সাবজেক্টে সি বা ডি পেয়ে থাকেন, তাহলে সেই কোর্সটা পরবর্তী বছরেই সেই ইয়ারের সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি না দেন তাহলে আর কখনো পরীক্ষা দিতে পারবেন না। এবং যদি এফ থাকে তাহলে সেই কোর্সটা আপনি পাস না করা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। অনেকে আমরা এমন প্রশ্ন করে থাকি, বা আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভাই আমি তো, আমার তো ফেল আছে, আমি হচ্ছে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু কোনোভাবে আমি যদি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে না পারি, কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। আপনার আগে যেটা ছিল, যে গ্রেডটা ছিল সেটাই আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন হয় কি, সিডি প্রাপ্ত সাবজেক্ট গুলোতে ফর্ম ফিল আপ করলে অ্যাটেন্ড করা ভালো। কারণ এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এতগুলো স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, ভুল ত্রুটি হতেই পারে কর্তৃপক্ষের। সেজন্য কোনো কারণে সিডি প্রাপ্ত সাবজেক্টটাতে যদি আপনার পরবর্তী রেজাল্ট সিডি না আসে, যদি পরীক্ষা না দিয়ে অ্যাবসেন্ট চলে আসে, তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবে। এই অ্যাবসেন্টটাকে সরানোর জন্য আপনাকে যেখানে কেন্দ্রে যোগাযোগ করতে হবে, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, অনেক একটা ঝামেলার পরে আপনি একটা সমাধান পাবেন। এই জন্য বলবো, যারা সি বা ডি গ্রেড প্রাপ্ত কোর্সগুলোতে ইমপ্রুভ দিবেন, ফর্ম ফিল আপ করলে অবশ্য অন্তত অ্যাটেন্ড করে আসবেন, যে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করছেন, পাস করেন বা না করেন, যা রেজাল্ট ছিল তাই আসবে, কিন্তু অ্যাটেন্ড করে আসবেন। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? তাহলে এই যে বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন সবাই? আশা করি এগুলো নিয়ে প্রশ্ন থাকবে না। আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করেন, ভাইয়া আমি সেকেন্ড ইয়ারের কি আসে, ভাইয়া আমি সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা শুরু করতে চাই, কিন্তু আমার মনে একটু সংশয় আছে যে ফার্স্ট ইয়ারে পাশ করতে পারবো কিনা, সেকেন্ড ইয়ারে উঠতে পারবো কিনা, ভালো একটা প্রিপারেশন ছিল না। তাদের ক্ষেত্রে বলবো, এই যে ক্লাসগুলো বা সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা শুরু করবেন কখন, যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনার মিনিমাম 3টা কোর্সে পাশ করার সক্ষমতা বা যোগ্যতা আছে, আপনি পাশ করবেন, তাহলে আমি বলবো আর এক মুহূর্ত সময় দেরি না করে আপনি দ্বিতীয় বর্ষের পড়াশোনা শুরু করেন। কারণ ফার্স্ট ইয়ারের রেজাল্টের পরে আমাদের সাথে অনেকেরই জীবনের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে। কিরকম ঘটনাটা? ফার্স্ট ইয়ারে অনেক ভালো পরীক্ষা দিয়েও ফেল আসে, আবার যেটা সব থেকে খারাপ হয়েছে সেটাতে পাস আসে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এটা আমাদের নিজেদের জন্যই ঘটে। আমরা ভাবি যে আমরা খুব ভালো লিখেছি, কিন্তু আসলে পরীক্ষার খাতায় ভুলে ভরা একটা খাতা জমা দিয়ে এসেছি, এই জন্য ফেল আসে। তো যদি আপনি মিনিমাম 3টা কোর্সে পাস করার যোগ্যতা রাখেন, তাহলে আমি বলবো আর এক মুহূর্ত দেরি না করে সেকেন্ড ইয়ারে পড়াটা শুরু করেন। এবং ফার্স্ট ইয়ারের যদি আপনার আগে থেকে কথা থাকে যে আমার একটা দুইটা সাবজেক্ট ফেল আসতে পারে বা নন খারাপ হতে পারে, ইমপ্রুভ দিতে হতে পারে, তাহলে সেগুলোও পড়াশোনা শুরু করে দেন। এই কাজটা যদি করতে পারেন তাহলে ভালো হবে। কেন বলতেছি দ্রুত? কারণ একটা বিষয় খেয়াল করেন, যারা ফার্স্ট ইয়ারে আছে তারা ইতিমধ্যে প্রায় বছরখানেক কিন্তু পার করে ফেলছে। যারা নিউ ফার্স্ট ইয়ার, আপনাদের জুনিয়র যারা, তারা কিন্তু ইতিমধ্যে
প্রায় বছর খানেক পার করতেছে, তাদের পরীক্ষা অতি দ্রুত হবে। তাদের পরীক্ষা হয়ে গেলে কিন্তু আপনাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে কি সময় পাবেন বলেন? সেকেন্ড ইয়ারের সময় খুবই সংক্ষিপ্ত থাকবে। আচ্ছা, যারা লাইভে দেখতেছেন, আপনাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাবেন। ওকে, যে বিষয়টা বলতেছি, সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা শুরু করবেন কিভাবে, কি কি পড়তে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আমাদের একটা ঘোলাটে অবস্থায় থাকি। কারণ ওই যে বললাম, ফার্স্ট ইয়ারটাকে যদি আমরা পুকুর ভাবি, সেকেন্ড ইয়ারটা হচ্ছে নদী। তাহলে একটা পুকুরে কি কি থাকে, একটা নদীতে কি কি থাকে, পার্থক্যটা খেয়াল করেন। পুকুরটাতে আমরা কি দেখি? স্থির অবস্থা, কোনো স্রোত নাই, কোনো কিছুই থাকবে না, একটা বদ্ধ অবস্থা। ফার্স্ট ইয়ারটা ঠিক সেই। সেকেন্ড ইয়ারটা একটা নদী, মাঝে মাঝে স্রোত আসবে, ভেসে নিয়ে যাবে সবকিছু, আবার মাঝে মাঝে কি হবে, স্থির অবস্থা বিরাজ করবে। যখন পানি কমে যাবে তখন স্রোত আছে কিনা বুঝতে পারবেন না, মাঝে মাঝে এমন স্রোত থাকবে আপনি কুল কিনারা পাবেন না। ঠিক সেকেন্ড ইয়ারটা এরকম। তবে আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নেন, ভালোভাবে পড়াশোনাটা করেন, তাহলে সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট করা সম্ভব। আমাদের ইংরেজি বিভাগের সব থেকে ভালো রেজাল্ট করার দুইটা ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। আমরা তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে উড়াধুরা ঘুরে বেড়াই, প্রেম করে বেড়াই, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াই, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াই, সিনেমা দেখতে যাই, আজকে এখানে ঘুরতে যাব, কালকে এর বিয়ে, কালকে এর জন্মদিন, এইভাবে সময়গুলো পার করি, যেটা একটা ছাত্র অবস্থায় খুব খারাপ হয়। কারণ এই কথাটা আমি বেশ কিছু ক্লাসেও বলেছি, যে আমরা যখন এসএসসি বা মেট্রিক পরীক্ষা দিলাম ক্লাস 10 এর, তখন আমরা পড়াশোনা করি 8-10 ঘন্টা, পড়ি না? পড়ি। যখন আমরা ইন্টারমিডিয়েট দিই তখনও 8-10 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কারো একটু কমে আসে, কেউ নতুন নতুন প্রেমে পড়ে তো ঘুরে বেড়ায়, তো এইসবের কারণে কিছুটা কমে আসে। কিন্তু আপনি যত বড় হচ্ছেন, আপনার পড়াশোনার পরিধিটা বাড়তেছে, আপনার সার্কেলটা বড় হচ্ছে, তাহলে আমাদের উপায় হওয়া উচিত ছিল কোনটা? এসএসসি বা মেট্রিকে যদি আমরা 8 ঘন্টা পড়ি, 6 ঘন্টা পড়ি, তাহলে অনার্সে এসে আমাদের পড়াশোনা করা উচিত কতটুকু? 2 ঘন্টা, 1 ঘন্টা? অবশ্যই না, মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা করা উচিত। কিন্তু আমি বলবো আপনার 8 ঘন্টা পড়তে হবে না, আপনি রেগুলার নিয়মিত পড়াশোনা করেন 4টা ঘন্টা, তাহলে আপনার ফার্স্ট ক্লাস কেউ আটকাইতে পারবে না। সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা নিয়মিত পড়াশোনা করেন। যদি কোনোদিন 2 ঘন্টা মিস হয়ে যায় কোনো কারণে, সেই 2 ঘন্টা পরবর্তীতে কাভার করে নিতে হবে। যদি রেগুলার এইভাবে এই 4টা ঘন্টা কেউ পড়াশোনা করে, আমি চোখ বন্ধ করে লিখে দেবো যে আপনার ফার্স্ট ক্লাস থাকবে, রেজাল্ট ভালো হবে। আমাদের সবার স্বপ্ন থেকে ফার্স্ট ক্লাসে। ঠিক আছে, কথা বুঝেছেন? তা আমাদের কি সবার ইচ্ছা আছে রেজাল্ট ভালো করার? যদি সবার ইচ্ছা থাকে, যদি সবার ইচ্ছা থাকে, তাহলে আমি কিছু কথা বলি। এই বিষয়টা বলার পরে আমি আমাদের আপনাদের কি কি বই কিনতে হবে, কি কি সিলেবাস দরকার, সবকিছু বলে দেব। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন যে সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা শুরু করতে হলে আমরা আপনাদের জন্য একটা সুযোগ রেখেছি। সুযোগটা কি? আপনারা জানেন, 15ই ডিসেম্বর 2024 থেকে এই ডিওইবিজি গ্রুপে, কোন গ্রুপে? গ্রুপের নাম জানেন? আপনাদের 15ই ডিসেম্বর থেকে এই ডিওইবিজি গ্রুপে আপনাদের পরিচিত 3জন ভাইয়া, আমি রিপন সেন, আপনাদের জাপান জেপি ভাইয়া, হাসনাত জাহিদ শুভ ভাইয়া, এই 3জন ভাইয়া এই ফাউন্ডেশন কোর্সটাতে ক্লাস নিয়ে থাকবে। এইখানে প্রায় 6 মাসের একটা 6 মাসের একটা দীর্ঘ কোর্স প্ল্যান দেওয়া হয়েছে। এই কোর্স প্ল্যানটা শেষ করা হবে এই 6 মাসের মধ্যে। একটা বিষয় যদি খেয়াল করেন, ফাউন্ডেশন, ফাউন্ডেশন অর্থ কি? ভিত্তি। আপনার যদি বেসিকটা বা ভিত্তিটা ভালো না থাকে, তাহলে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। আমরা যেমন সবসময় এই মোটিভেশনাল কথাগুলোতে শুনে থাকি যে একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে গেলে আগে নিচের ফাউন্ডেশনটা ভালো করে তৈরি করতে হয়, ফাউন্ডেশনটাতে খরচ বেশি হয়। শুনি না এই কথাগুলো?
তাহলে এই জন্য বলবো, যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলেন, যেহেতু সবাই এখানে আছেন পরীক্ষা দিছেন, এতটুকু বুঝতে পারছেন যদি কারো বেসিকে সমস্যা থাকে তাহলে কি হতে পারে আপনার সাথে। সমস্যা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন? বেসিকে সমস্যা ছিল, পরীক্ষায় গিয়ে উল্টা মানে গোলমাল পাকায় ফেলছে। পোয়েট্রি, প্রোজ, রিডিং স্কিল যদি আপনার বেসিকটা ক্লিয়ার না থাকে, রাইটিং স্কিলের যদি আপনার ফরম্যাট গুলো ক্লিয়ার না থাকে, তাহলে কি অবস্থাটা হতে পারে। ঠিক এই জন্যই আমরা সেকেন্ড ইয়ারে আগে আমরা মান্থলি বেস করতাম। মান্থলি বেসে কি সমস্যাগুলো হতো, রেগুলারিটি ধরে রাখা মুশকিল হইতো, নিয়মিত পড়াশোনার মধ্যে থাকা যেত না। যখন আপনি একটা পুরো কোর্স প্ল্যান পাবেন, পুরো একটা পরিকল্পনার মধ্যে থাকবেন, তখন আপনার একটা সুবিধা হবে। তো আমাদের 15ই ডিসেম্বর থেকে এই ডিওবিজি গ্রুপে ফাউন্ডেশন কোর্সটা শুরু হচ্ছে। এটার ক্লাস কতদিন ধরে হবে? বুঝি নাই। 6 মাস। প্রায় 7 মাসের কাছাকাছি বা 6 মাস ধরে রাখতে পারেন, কারণ এটা চলে যাবে 2025 সালের 6 মাস, সেই সময়টা পর্যন্ত প্রায় 6.5 মাসের মতো ক্লাস হবে। তারপরে আমরা তখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নেব। এখন আমাদের আরেকটা বিষয় আপনারা হয়তো এর আগেও আলোচনা করছি আপনাদের সাথে, একটু মনোযোগ দিবেন, জাস্ট 2টা মিনিট সময় নেব এখানে। নন মেজর, ফার্স্ট ইয়ারে নন মেজর ছিল? নন মেজর বুঝি ছিল। নন মেজরে ইংলিশে লিখতে হয়, বাংলায় লিখতে হয়। তাহলে ফার্স্ট ইয়ারে যেমন বাংলায় লিখতে হয় নন মেজর গুলো, ঠিক এই সেকেন্ড ইয়ারেও আমাদের নন মেজর কোর্স আছে। সেকেন্ড ইয়ারে কি আছে? নন মেজর কোর্স আছে। এই যে নন মেজর কোর্স বলতেছি কেন, কারণ ফার্স্ট ইয়ারের মতো এখানেও 3টা নন মেজর কোর্স আছে, 3টা থেকে আমাদের 2টা পড়তে হবে। একটা বিষয় খেয়াল করেন তো, যদি কেউ নন মেজর গুলো বাংলাগুলো শুরু থেকে পড়াশোনা করে, তাহলে তার কি হবে? রেজাল্টটা ভালো হবে না নন মেজর গুলোতে? হবে। তা আমাদের ফার্স্ট ক্লাস পেতে হলে 3 পয়েন্ট দরকার। 3টাকে যদি আমরা গড় হিসাবে নিয়ে আসি 3 পয়েন্ট, তাহলে আমাদের কোর্স হচ্ছে 6টা, 6 গুণন 3, তাহলে আমাদের সব মিলে পয়েন্ট লাগতেছে কত? 18। 6টা সাবজেক্টের জন্য লাগে। আচ্ছা, আমরা যদি নন মেজর কোর্স গুলোতে এ মাইনাস করে পাই, এ মাইনাস গ্রেডটা পাই, অর্থাৎ 3.50, তাহলে আমাদের 2টা কোর্স মিলে কত হচ্ছে? 2টা নন মেজরে 7। 18 থেকে আমরা এই 7 যদি বাদ দেই 2টা কোর্সে জাস্ট, তাহলে আমাদের থাকে কত? 11। 11 থাকে। তাহলে এখন আপনাকে 4টা কোর্স মিলে 11 পাইতে হবে, তাহলে ফার্স্ট ক্লাস থেকে গেল। হিসাবটা বুঝবেন, 4টা কোর্স মিলে 11, যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাহলে কত করে পড়ে? 2.75 নাকি 50? 75, 2.75 না? জি ভাইয়া। 2.75। এখন 2.75 অর্থ কি? বি মাইনাস, বি মাইনাস মানে মার্ক কত লাগবে? 55 থেকে 59। 55 থেকে 59 যদি আপনি মার্ক পান, তাহলে আপনার বি মাইনাস আসবে, 2.75 থাকবে। গড় হিসাব করলাম 4টা সাবজেক্টে। এখন আপনার কি 55 থেকে 59 কতর মধ্যে? 100-র মধ্যে লাগবে। তা আপনার পরীক্ষা হবে 80 মার্ক, বাকি 20 আছে ইন কোর্স। আপনি যদি ইন কোর্স থেকে 15 পেয়ে যান, তাহলে 55ই ধরলাম, 59-এর দরকার নাই, 55 ধরলাম গ্রেডটার জন্য। তাহলে 55 থেকে 15 চলে গেলে আর কত লাগে? তাহলে আমাদের দরকার 40। কতর মধ্যে? 80-র মধ্যে। যদি আমরা 80-র মধ্যে 40টা মার্ক উঠাইতে পারি এবং নন মেজর গুলোতে 3.50 পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কি হবে? ফার্স্ট ক্লাস থাকবে। তাহলে আমাদের এই নন মেজর গুলোতে যারা খারাপ করি, এগুলোতে সি প্লাস, দেখবেন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছেন না, রেজাল্ট হবে, রেজাল্টের এখানে দেখবেন যে নন মেজরে মানুষ ফেল করে পড়াশোনা রেগুলার না করার কারণে। কেন? কারণ আমরা ইংলিশে পড়ি, ইংলিশের মেজর কোর্স গুলো পড়তে আমাদের অবস্থা খারাপ, নন মেজরে আবার সময় দিব কখন? এই একটা ঘটনা ঘটে, এই জন্য রেজাল্ট গুলো নন মেজরে খারাপ হয়। দিন শেষে সবার রেজাল্ট গুলো আসে 2.50, 2.86,
2.9694 ফার্স্ট ক্লাস থাকে না। তো যদি রেজাল্ট ভালো করতে হয়, নন মেজরে ভালো করার বিকল্প নাই। আপনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন কোর্সে যে 3টা কোর্সের মধ্যে 2টা পড়তে হবে না, আমরা 3টা কোর্সেরই 3টা নন মেজর কোর্সের ক্লাস রেখেছি। অর্থাৎ সব মিলে এই ফাউন্ডেশন কোর্সে আপনার 7টা কোর্সের ক্লাস পাবেন। কয়টা কোর্স? সবার জন্য 6টা, আমাদের জন্য 7টা। আমরা ক্লাস নেব 7টা কোর্সের, আপনারা পড়বেন 6টা কোর্স। যে যেটা নেন এইভাবে নন মেজর গুলো ভাগ করা থাকবে। অর্থাৎ এবছর থেকে আপনারাই প্রথম ব্যাচ যে আমরা নন মেজরে সময় দেওয়া শুরু করতেছি, কারণ আমাদের রেজাল্ট ভালো করতে গেলে নন মেজরে ভালো করার বিকল্প নেই। আশা করি আমার কথাগুলো বুঝেছেন। এখন সব থেকে বড় কথা হতে পারে যে ভাইয়া আপনারা তো বলতেছেন যে ফাউন্ডেশন কোর্স ক্লাস শুরু হবে, ফি কত রাখতেছেন? এটা একটা বড় কথা। আমরা ফি রেখেছি 1499 টাকা, মাত্র 1499 টাকা। আপনি যদি 6.5 মাস বা 6 মাস চিন্তা করেন, প্রতি মাস যদি কত টাকা করে হিসাব করেন, তারপরে বুঝতে পারবেন কত করে আসে। 6 মাসে ধরলাম কত করে আসে, একটু বেশি। আবার এদিকে চিন্তা করেন, আমরা বলতেছি 7টা কোর্স, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা 6টা কোর্স। 6টা কোর্সে 1499 টাকা কত করে আসে? কোর্স হিসেবে হিসাব করলেও যা আসবে দেখবেন, মাস হিসেবে হিসাব করলে সেম আসবে। তাহলে এতটুকু বলবো, এত কম ফি নিয়ে এত দীর্ঘ সময় বেসিক থেকে শুরু করে আপনার নন মেজর সহ যে ক্লাসগুলো হচ্ছে, আমার বিশ্বাস এরকম সুবিধা বা সাপোর্ট আপনারা আর কোথাও পাবেন না। আমি জানি না পেতে পারেন, কিন্তু আমার বিশ্বাস এটা আর পাবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? এত সুন্দর করে যে কোর্স প্ল্যানটা করা হয়েছে এটা শুধুমাত্র আপনাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পড়তে হলে অবশ্যই কোর্সের সাথে যুক্ত থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে এবং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা নিয়মিত হ্যান্ডনোট হোমওয়ার্ক জমা দিবে না, নিয়মিত ক্লাস করবে না, তাদেরকে প্রয়োজনে ওয়ার্নিং দিয়ে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এখানে একটা চাপ থাকবে পড়াশোনার। নিয়মিত আপনি যদি 2টা ঘন্টা করেও যেদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটার পড়াটা সম্পন্ন করেন, আপনাকে রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। আপনার বেসিক, আপনার ফাউন্ডেশন ক্লিয়ার থাকবে। পরবর্তীতে ফাইনাল এক্সামের জন্য একটা ছোট্ট প্রিপারেশন থাকবে, সেই প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দেব। আশা করি ভালো রেজাল্ট হবে। কারো কোনো প্রশ্ন আছে? এবার বলেন ফাউন্ডেশন কোর্স নিয়ে। আমি তো সিলেবাসে যাবো এখন। এমনিতে বেসিক কোনো যে কথাগুলো বললাম এগুলোতে কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন? যারা লাইভে আছেন একটু প্রশ্ন করেন। এবার আসি আমরা আমাদের সিলেবাসটার কথা নিয়ে। সিলেবাসটাতে আমরা জানি না কতটা সুযোগ পাবো না পাবো, আপনাদের কতটা ভালো লাগবে, এই সব বিষয়গুলো আমরা বুঝবো। সেকেন্ড ইয়ারে আমি অলরেডি বলেছি আপনাদের কোর্স হচ্ছে 6টা। এখানে পরীক্ষা ফাইনাল এক্সাম যে সিকোয়েন্সে হবে সেই সিকোয়েন্সটাই বলার চেষ্টা করব। প্রথমত আমাদের পরীক্ষাগুলো এবার শুরু হবে মেজর কোর্স দিয়ে। ফার্স্ট ইয়ারে আমাদের নন মেজর কোর্স দিয়ে শুরু হয়েছিল, তাই না? তো ফার্স্ট ইয়ারে শুরু হবে একটা কোর্স আছে, নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। কি নাম? ইন্ট্রোডাকশন টু ড্রামা। ইন্ট্রোডাকশন অর্থ কি? পরিচিতি। ফার্স্ট ইয়ারে কি পড়েছেন? ইন্ট্রোডাকশন টু প্রোজ। প্রোজ ফিকশন নন ফিকশন ছিল। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু সোসিওলজি, এই টাইপের। অর্থাৎ ইন্ট্রোডাকশন। আপনারা যে এখনো মানে ছোট বাচ্চা, এটা বইগুলোতে বলে দিচ্ছে, পরিচয় করাই দিচ্ছে কেবল। ইন্ট্রোডাকশন টু ড্রামা, ড্রামার সাথে পরিচয় করাই দিচ্ছে। ড্রামা কি জিনিস, ড্রামার প্রকারভেদ, কমেডি আছে, ট্রাজেডি আছে, ট্রাজি কমেডি আছে, এই সব বিষয়ে বেসিক গুলো জানতে হবে। আপনি শুধু ড্রামা পড়লেন, সামারি পড়লেন, হ্যাঁ বলেন। জি, আপনি কি ওল্ড সেকেন্ড ইয়ার?
কিসের জন্য বলছি? আচ্ছা, আপনাদের ওল্ড সেকেন্ড ইয়ারের ক্লাসটা পেজের মধ্যে ঢুকেন, পেজের মধ্যে হচ্ছে দেখেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের অ্যাডভান্স রিডিং রাইটিং এর ক্লাস চলতেছে, একসাথে শুরু হয়েছে, ওইখানে চলে যান। আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশন টু ড্রামা আমাদের পরিচয় করাই দিচ্ছে, ড্রামাটা কি, ড্রামা কত প্রকার, এখানে কি কি থাকতে পারে, এর এলিমেন্ট গুলো কি, উপাদান কি থাকে, এইসব বিষয় আসবে। তারপর ট্রাজেডি আছে, কমেডি আছে, এই ড্রামার অন্তর্ভুক্ত। তো আমরা এই সেকেন্ড ইয়ারে 5টা ড্রামা পড়বো। কয়টা? 5টা। সর্বপ্রথম আমাদের একটা সুন্দর একটা ড্রামা থাকবে, সেটা হচ্ছে ইডিপাস রেক্স। কি নাম? ইডিপাস রেক্স। এটা আবার অনেকে ভুল করে উচ্চারণ করেন না, ওডিপাস। এটা হচ্ছে ইডিপাস, এই ও এর উচ্চারণটা উজ্জ থাকবে, ইডিপাস, ইডিপাস রেক্স। এটা বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে তাদেরও এই নাটকটা বাংলায় অনুবাদ করে পড়তে হয়, বাংলা অনুবাদ থাকে তাদের। এই নাটকটার একটা মূল থিম বলি, নাটকটাতে বলা হয় এই নাটকের যে নায়ক তার নাম হচ্ছে ইডিপাস। সে পরবর্তীতে রাজা হয়। সে যখন ছোট বা জন্মের আগেই বা জন্ম হওয়ার সময়ে একটা ভবিষ্যৎবাণী হয় যে এই সন্তান তার পিতাকে হত্যা করবে, তার মাকে বিয়ে করবে, এরকম একটা ভবিষ্যৎবাণী হয়। এবং সেই ঘটনাটা পুরোটাই এই নাটকের মধ্যে দেখানো হয়, কিভাবে ঘটেছিল। সে তার বাবাকে মেরে ফেললো, তার মাকে বিয়ে করলো, এবং তার মায়ের সাথে এই ইডিপাসের কন্যা সন্তান হয়েছিল। পরবর্তীতে তাদের অবস্থা কি হইলো, এটা একটা ট্রাজেডি। এইটা পড়তে গেলে আমাদের ড্রামা যেমন জানতে হবে, ট্রাজেডি কাকে বলে, ট্রাজেডির সংজ্ঞা কি, একটা ট্রাজেডির মধ্যে যে নায়ক থাকে সেই নায়কের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো আমাদের সব কিন্তু জানতে হবে। টুইস্ট আছে না নাটকটার মধ্যে? এটা লেখক আমাদের বিখ্যাত একজন ট্রাজেডিয়ান সফোক্লিস, সফোক্লিসের লেখা একটা নাটক। দ্বিতীয় যে নাটকটা সেটা হচ্ছে একটা বিখ্যাত নাটক, এজ ইউ লাইক ইট। এজ ইউ লাইক ইট অনেকে এটা শুনে থাকবেন, এটা আমাদের বিখ্যাত একজন ড্রামাটিস্ট পড়েছেন, উইলিয়াম শেক্সপিয়রের লেখা। এটা হচ্ছে একটা কমেডি নাটক বলা যায়, এক ধরনের কমেডি। এবং এটার মধ্যে ভালোবাসার সরাসরি, এত এত কাপল কার সাথে কে প্রেম করে, একেবারে মনে হচ্ছে প্রেমের মঞ্চে চলে এসেছি আমরা, ঠিক আছে? এরকম কিছু বিষয় পাবো। হ্যাঁ, ভালোবাসা তো থাকবেই। এরপর আরেকটা নাটক আছে, সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দা মেন। আর্মস অ্যান্ড দ্য মেন, এটার লেখক হচ্ছে, সংক্ষেপে নামটা লিখি, জি বি শ, জি বি শ, যেটাকে আমরা পুরো নাম বলি জর্জ বার্নার্ড শ। আর্মস অ্যান্ড দ্য মেন, এখানেও আমরা ভালোবাসার কাহিনী পাবো, যুদ্ধের কাহিনী পাবো। এখানে যে নায়ক থাকে অর্থাৎ হিরোইন, হিরোকে কি বলে কেউ জানেন? মানে এখানে আর্মস এন্ড দ্য ম্যানের মধ্যে নায়ক কি করে, যুদ্ধে যায়, যুদ্ধে গুলি রাখে, বন্দুকের গুলি রাখার পরিবর্তে চকলেট রাখে, চকলেট, চকলেট লাভার বলা হয়। এরপরে আমরা যে নাটকটা পাবো সেটা হচ্ছে রাইডার্স টু দা সি। আচ্ছা, আপনারা কি এটা দেখেছেন সিলেবাসটা সবাই, ডিটেইলস বই কিনেছেন? জে এম সিং, যেটাকে আমরা বলে থাকি জন মিলিংটন সিং। আরেকটা নাটক পাবো দ্য লায়ন এন্ড দ্য জুয়েল। দ্য লায়ন এন্ড দ্য জুয়েল, এটা লেখক হচ্ছে, সংক্ষেপে আমরা জানি ওলে সোইঙ্কা। ওলে সোইঙ্কা, এটার পুরো নামটা অনেক বড়, আমার মনে নাই সঠিকটা এখন, তবে আতিক ওয়ান্দে বাবাতুঙ্গে ওলে সোইঙ্কা মনে হয়, এরকম কি যেন নামটা। এই যে 5টা নাটক পড়তে হবে, এই 5টা নাটক নিয়ে আমাদের 8টা ব্রড প্রশ্ন ফাইনাল এক্সামে আসবে। বুঝতে পারছেন সিলেবাসটা?
এখন বই কি কিনবো? এই ইন্ট্রোডাকশন টু ড্রামার জন্য আমাদের বই কি কিনবো? যদি আপনাদের পড়াশোনার ধৈর্য থাকে, আমি সহজ সাবলীল কথা বলি, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে। যদি কেউ একেবারে বেস্ট রেজাল্ট, অনেক বেশি রেজাল্ট করতে চান, তাহলে তার জন্য অবশ্যই এগুলো টেক্সট বাধ্যতামূলক। টেক্সট আপনাকে পড়তেই হবে। যদি আপনি টেক্সট পড়তে পারেন, তাহলে আপনাকে অবশ্যই টেক্সট বুক কিনতে হবে। কথা বুঝেছেন? এখন যদি বলেন যে ভাই আমার এত টেক্সট পড়ার ধৈর্য নাই, আমি এত টেক্সট পড়তে পারি না, তাহলে তার জন্য আমি বলবো এখানে আপনাদের আলাদা করে বই কেনার দরকার নেই। আমি দুইটাই বললাম, ভালোটা গ্রহণ করবেন, যেটা খারাপ লাগবে সেটা বর্জন করবেন। আমার মনে হয় আমি আমার সময়ও আমরা টেক্সট বই কিনেছি, আমরা টেক্সট বই পড়েছি। কারণ আমরা যদি ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে টেক্সট না পড়ি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমাদের জন্য আরো টেক্সট পড়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই টেক্সট গুলো পড়া উচিত। আর এই টেক্সট গুলো থেকেই যারা চাকরির প্রিপারেশন নেন, তাদের ক্ষেত্রে যেমন এজ এ লাইক এর অনেক গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। কোন ক্যারেক্টারটা কি বলছে, কি কোটেশন ব্যবহার করছে, কোন ডায়লগটা দিয়েছে, কে দিল, এইসব জিনিসগুলো আমাদের কি হবে, জানতে হবে। ক্লিয়ার হয়েছে? এখন টেক্সট বুক গুলো যে আমাদের ডক্টর সেন্সারের বা ফ্রেন্ডস বুকের বইগুলো নিতে পারেন। ক্লিয়ার? কি কারো কোনো প্রশ্ন আসে না মনে? প্রশ্ন আছে মনে? কে কি? জান্নাতুল জারিয়া আপু, আপনার এখান থেকে কিছু বলা হচ্ছে? একটু চেক করে নেবেন, কারণ ক্লাসটা লাইভে চলতেছে। এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না যেটার জন্য আপনি আমি ইতস্তত বোধ করি। হ্যাঁ, আমি সবকিছুই বলবো আজকে, একটু ধৈর্য ধরেন, কোর্সটা আলোচনা করি। এরপর যেমন আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এবার আমরা পড়বো রোমান্টিক পোয়েট্রি। অর্থাৎ আমাদের এই রোমান্টিক পোয়েট্রিতে রোমান্টিক এজের, যেটা 1798 সালে শুরু হইলো যে এজটা, সেই এজের বিখ্যাত 6 জন কবির লেখা আমরা পড়বো। তার মধ্যে আপনারা দুই একজন কবির লেখা অলরেডি পড়ে ফেলেছেন। সর্বপ্রথম যে কবির লেখা পড়বো তার নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। কি নাম? উইলিয়াম ব্লেকের লেখা আমরা এখানে 11টা কবিতা পড়বো। কয়টা? 11টা। কবিতাগুলোর নামগুলো এখন বললাম না, পরবর্তীতে বলে নেব ক্লাসে। তারপর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ড্যাশ দেই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়েছেন আপনারা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা পড়বো 5টা। তার মধ্যে আপনারা অলরেডি একটা বা দুইটা কবিতা পড়ে ফেলেছেন ফার্স্ট ইয়ারে। কোনগুলো? লন্ডন 1802, শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, রিডিং স্কিল, এগুলো আপনারা পড়েছিলেন, মনে পড়ে? তো সেই ক্লাসগুলোই, সেই কবিতাগুলোই আমরা এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 5টা কবিতা পড়ব। তারপর হচ্ছে একজন আছে এস টি কলেরিস, নাম শুনেছেন? এস টি কলেরিস। এস টি কলেরিসের পুরো নাম কি? স্যামুয়েল টেইলর কলেরিস। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলেরিস এই দুইজন মিলে 1798 সালে লিরিক্যাল ব্যালেডস পাবলিশড এর মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা ঘটায়। মনে পড়ে? তো এই এস টি কলেরিসের লেখা আমরা দুইটা কবিতা পড়বো। একটার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, একটা হচ্ছে কুবলা খান। দুটাই অনেক বড় বড় কবিতা, অগণিত লাইন এখানে বিদ্যমান। ঠিক 3 নম্বরে আমরা যাকে পাবো তিনি হচ্ছে পিবি শেলি। পিবি শেলির লেখা কবিতা পড়বো আমরা দুইটা। ফার্স্ট ইয়ারে পিবি শেলির কোন কবিতা পড়েছেন? কবিতাটা কেমন ছিল? সহজ?
তাহলে কি ভাবতেছেন সহজ হবে? ফ্রান্সিস বেকন বলতে যেমন আমাদের মনের মধ্যে একটা ভীতি অবস্থা আসে, এত কঠিন, ঠিক আমাদের পিবি শেলি বলতেও মনের মধ্যে একটা কঠিনতা অবস্থান করে। যদি আপনি কঠিন মনে করেন তাহলে কবিতাগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। দুইটা কবিতা আছে, টুয়া স্কাইলার, একটা পাখিকে নিয়ে, আর একটা হচ্ছে অ্যাডোনিস, এটা একটা মাইথোলজিক্যাল গল্প নিয়ে। এরপরে আমরা আরেকজন লেখকের কবিতা পাবো, জন কিটস। জন কিটসের লেখা কবিতা কি ছিল? ভালো ছিল, সহজ ছিল, মনে মনে থাকতো? সহজ ছিল, কিন্তু বেশিরভাগ মানুষের মনে থাকতো না। এবং এই সেকেন্ড ইয়ারে এনার লেখা কবিতা আমরা পড়ব 4টা। কয়টা? 4টা। 4টা কবিতার মধ্যে একটা খুবই সহজ, সনেট সেটা, আর বাকি যে 3টা আছে খুবই জঘন্য বলা যায়। যদি আপনার মনোযোগ না থাকে সেই ক্লাসগুলোতে, আপনি কখনোই এগুলোতে ভালো করতে পারবেন না। এবার 5জন হলো, আরেকজন বিখ্যাত একজন কবি, সে হচ্ছে, আমরা শর্টকাটে তার নামটা বলি লর্ড বায়রন। কয়েকদিন আগে ক্লাস নিছিলাম, আপনাদের পরীক্ষার পরে বা পরীক্ষার সময়ে ক্লাস করেছিলেন। লর্ড বায়রনের লেখা একটা কবিতাই আছে, ডন জুয়ান। ওই ডন জুয়ান কবিতাটা আমাদের পড়তে হবে। একটা কবিতা আছে, এটা একটা এপিক পোয়েম, মোগ হিরোইক এপিক বলা হয়। এই যে কবিতা কয়টা হলো, 11টা, 5টা, 16টা, 18, 20, 24, 25। ফার্স্ট ইয়ারের থেকে কবিতা বেশি, রাইটার কম। এই 25টা কবিতা আমাদের পড়তে হবে। ঘটনা হচ্ছে ফার্স্ট ইয়ারে সিঙ্গেল সিঙ্গেল কবিতা ছিল, তাই না? একটা লেখকের একটাই কবিতা ছিল। কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারে অবস্থাটা খারাপ হবে এই জন্য, আমরা ফার্স্ট ইয়ারে প্রশ্নগুলো পেতাম, সনেট 18 থেকে প্রশ্ন আসছে, সনেট 18 থেকে লিখতে হবে। গুড মোরো থেকে আসছে, গুড মোরো থেকে লিখতে হবে। কিন্তু সেকেন্ড ইয়ারে উইলিয়াম ব্লেক থেকে একটা প্রশ্ন আসা মানে আপনার 11টা কবিতা থেকে বা 10টা কবিতা থেকে আপনাকে উত্তর লিখতে হবে। একটা প্রশ্নের মধ্যে সবগুলো কবিতা থাকবে। আপনি যদি ওয়ার্ডসওয়ার্থ থেকে একটা প্রশ্ন আসে, দেখবেন যে 2টা 3টা কবিতা মিলে একটা উত্তর লিখতে হবে। এমন হবে 5টা কবিতার রেফারেন্স দিয়ে আপনাকে উত্তর লিখতে হবে। বুঝেছেন? আপনাকে ফার্স্ট উইলিয়াম ব্লেকে প্রশ্ন আসলো চাইল্ডহুড ট্রিটমেন্ট, এখন এই 11টা কবিতাতে দেখতে হবে কথায় কথায় তিনি চাইল্ডহুড ট্রিটমেন্টের কথা বলছে, কিভাবে শিশুদের সাথে কবিতাগুলোতে তার আচরণটা কেমন ছিল, সেই 11টা কবিতা রেফারেন্স দিয়ে উত্তরটা লিখতে হবে। সহজ হবে যদি রেগুলার পড়াশোনা না করেন? আরেকবার বলেন আপু, কি বললেন সর্বশেষ? আমরা যতই থাকি, আপনাদের কলেজে যতই ক্লাস হোক, আপনি যদি রেগুলার টেবিলে বসে পড়াশোনা না করেন তাহলে আপনাকে দিয়ে কখনোই কিছু হবে না। কেউ নিজের ইচ্ছাটা যদি কারো থাকে, সে যদি কোথাও নাও পড়ে তারপরও সে ভালো কিছু করতে পারবে। শুধু ইচ্ছাটা থাকতে হবে আর সেটাকে কাজে লাগাইতে হবে। আর ইচ্ছা আছে, কাজে লাগাইতে পারি, এর পাশাপাশি যদি একটা সঠিক নির্দেশনা, সঠিক গাইডলাইন্স থাকে, তাহলে সর্বোচ্চ শিখরে পর্যন্ত পৌঁছানো যায়। বিশ্বাস করেন কথাগুলো? কয়েকটি নিয়ে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অনেকে শুনলাম বই টই নাকি বিক্রি করে দিচ্ছেন ফার্স্ট ইয়ারে। কে কে যেন বই বিক্রি করে দিছে, আবার হচ্ছে জুনিয়রদেরকে দিয়ে দিছেন এমন শুনলাম। যদি এটা কেউ করে থাকেন তাহলে যাকে দিছেন বলেন, ভাই আমার বইগুলো লাগবে, আমাকে একটু ফেরত দিয়ে দেন, আমি ভাই এগুলো বিক্রি করবো না, বা আবার নতুন কিনে নিয়ে। সবগুলো লাগবে না। রিডিং এন্ড রাইটিং। আপু আমি আপনার কথা বুঝি নাই, আরেকবার বলেন। হুমায়রা জান্নাতি আপু। আপনার মানে নেটের সমস্যা। সিনথিয়া আপু ওনার কথা বুঝতে পারছেন? পেলে আমাকে একটু জানান তো। হ্যাঁ, আচ্ছা। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং, এইখানে এই দুইটা কোর্সের মধ্যে আমরা যে জিনিসগুলো পাবো, যা পড়তে হবে, আমরা ফার্স্ট ইয়ারে অলরেডি অনেকগুলো পড়ে ফেলেছি।
ফার্স্ট ইয়ারে পড়েছি না ইংলিশ রিডিং স্কিল, জি ভাইয়া। তারপর ইংলিশ রাইটিং স্কিল। এই দুইটা কোর্সের সমন্বয়ে আমাদের সেকেন্ড ইয়ারে এখানে হয়েছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং। তো আপনি রিডিং রাইটিং স্কিল ফার্স্ট ইয়ারে একটা বই থেকে পড়লেন, সেকেন্ড ইয়ারে আরেকটা বই থেকে পড়বেন, সহজ হবে? ইজি হবে ব্যাপারটা? ফার্স্ট ইয়ারে পড়লেন হোয়াট ইজ প্যারাগ্রাফের একটা ডেফিনেশন, সেকেন্ড ইয়ারে বইতে দেখলাম অন্যরকম, কিন্তু আপনি যদি ফার্স্ট ইয়ারে সেই ডেফিনেশনটা পড়েন আপনার ক্ষেত্রে সহজ হবে না? রিভিশনের মতো হবে না তখন ব্যাপারটা? এই জন্যই আমি বইগুলো রেখে দিতে বলেছি। আরেকটা বই আপনাদের সবসময় রাখতে হবে, এবিসি বইটা। অনেকে ভুল করে বিক্রি করে দেয়, ঠিক না। এটা আপনার মাস্টার্স একদম চাকরি জীবন পর্যন্ত এবিসি বইটা কাজে লাগবে, এমন বই কখনো বিক্রি করতে হয় না। এখন দেখেন এখানকার সিলেবাসটা, আমরা তো ওই কি বলে ড্রামা বলেন, রোমান্টিক পোয়েট্রি বলেন, এগুলোর এক্সাম সিলেবাসটা কেমন? ওই যে 12টা ব্রিফ থাকবে, 10টার উত্তর করতে হবে। 12টা ব্রিফ থাকে, 10টার উত্তর করতে হয়। শর্ট প্রশ্নে আসেন, 8টা শর্ট থাকবে, 5টার উত্তর দিতে হবে। 8টা ব্রড থাকলেও 5টার উত্তর দিতে হবে। তাহলে এখানে 10টায় হচ্ছে 10 মার্ক, এখানে 5টায় হচ্ছে 20 মার্ক, এখানে 5টায় 50 মার্ক। ফার্স্ট ইয়ারে যেমন ছিল ঠিক সেরকম 80 মার্ক, ঠিক আছে। কিন্তু অ্যাডভান্স রিডিং রাইটিং এ এসে সিলেবাসটার পরিবর্তন হয়েছে, পরীক্ষার যে কাঠামোটা সেটার পরিবর্তন হয়েছে। এখানে আমাদের সর্বমোট পার্ট হচ্ছে 3টা, আগের মতোই পার্ট 3টা, এ বি সি। এবার হচ্ছে ঘটনা, 3টা পার্টকে আবার দুইটা দুইটা করে ভাগ করছে। অর্থাৎ পার্ট এ তে এসে আপনি দেখবেন রিডিং 1 আর হচ্ছে রাইটিং 1। পার্ট বি তে যখন যাবেন তখন দেখবেন এই যে রিডিং 2 রাইটিং 2, ঠিক আছে। যখন পার্ট সি তে যাবেন সেখানেও দেখবেন রিডিং 3 আর হচ্ছে রাইটিং 3। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এবার হচ্ছে ঘটনা, রিডিং একে এখানে হচ্ছে 5 মার্ক, রাইটিং একে হচ্ছে 5 মার্ক। রিডিং একে একটা প্যাসেজ দেয়া থাকবে ফার্স্ট ইয়ারের মতো, সেই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন থাকবে। এখানে কোনো সিনোনিম থাকবে না, কোনো ওয়ার্ড মিনিং থাকবে না, সরাসরি 5টা প্রশ্ন যেমন থাকে এরকম থাকে, এখানে 5-এ 5 পাওয়া যায়। আর বাকি যে রাইটিং পার্ট 1, এখানে 5টা হোয়াট ইজ প্যারাগ্রাফ, হোয়াট ইজ রিপোর্ট, হোয়াট ইজ নোটিশ, হোয়াট ইজ লেটার, এই ধরনের প্রশ্ন থাকবে। যেখানে 7টা প্রশ্ন থাকবে, 5টার অ্যান্সার করতে হবে। এখানেও 5-এ 5 পাওয়া যায়। এই জন্য অ্যাডভান্স রিডিং রাইটিং এ সেকেন্ড ইয়ারে ব্রিফে আপনি 10-এ 10 পাওয়ার যোগ্যতা রাখেন। ক্লিয়ার কথা? সহজ লাগলো না ব্যাপারটা? এবার দেখেন পার্ট 2 এর ক্ষেত্রে কি ঘটে। এই যে পার্ট 2 এর ক্ষেত্রে রিডিং এর, যেমন রিডিং পার্ট 2 তে আমরা কি পাবো, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের অ্যানসার করতে হবে। কয়টা অ্যানসার করতে হবে? 2টা, 8 মার্ক। আর রাইটিং পার্ট 2 তে অ্যানসার করতে হবে 3টা, 3টার মধ্যে এখানে 12 মার্ক। এই যে 20, এই 20 মার্কের মধ্যে খুব সহজ অ্যানসার করা, কারণ এখানে 2টা প্রশ্নে আপনি মিনিমাম 2, 2, 4 বা 6 পাবেন। আর রাইটিং পার্টের প্রশ্নগুলো যদি সঠিক করে লিখতে পারেন, এখানে কি আসবে, রিডিং স্কিলে যেমন আমরা পড়েছিলাম ভয়েস, টোন, ফর্ম, স্টাইল, মনে আছে? জি ভাইয়া। ঠিক এইরকম আসবে। আসলেও শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি একটা হচ্ছে টপিক দিল, সেই টপিকটার পারপাস থাকবে, অডিয়েন্স থাকবে, এটা একটা প্রশ্ন থাকে। আর একটা থাকলো প্রশ্ন, ধরেন যে এরকম বুক ফেয়ার একটা বইয়ের মেলা দিল, এটার একটা হচ্ছে আপনাকে এটা কি ধরনের টোনটা হবে এখানে, বা হচ্ছে যে একটু উল্টাই নেন, বুক ফেয়ার দিল, পারপাস দিল হচ্ছে উদ্দেশ্যটা কি, টু ইনফর্ম। আর উদ্দেশ্য কি বলে হচ্ছে অডিয়েন্স কারা, পাঠক, রেডাররা, পাবলিক দিতে পারে। তো এইভাবে তখন আপনাকে 5টা সেন্টেন্সে লিখতে হবে। আর একটা আসে ভয়েস, টোন, স্টাইল, ফর্ম, এটাতে থাকবে হচ্ছে ধরেন যে রোমান্টিক পোয়েট্রি। কারণ রোমান্টিক পোয়েট্রি কোন ধরনের লেখা হয়, প্যারাগ্রাফ হবে, পজিশন কি হয়, সাবজেক্টিভ অবজেক্টিভ একটা হবে যেমন। তো ঠিক এখানে ফর্মটা এরকম হবে, স্টাইল থাকে, এইসব জিনিসগুলো খুব সহজেই 1-2টা ক্লাসে কমপ্লিট হয়ে যায়। তো এখানেও 20-এর মধ্যে ভালো একটা মার্ক তোলা যায়। ক্লিয়ার? জি ভাইয়া। আরেকবার বলেন, একটু জোরে বলেন। লেখা কম দেখা যায়? ভাইয়া বোর্ডের নিচের কোনো লেখা দেখা যায় না।
এটা এতক্ষণ না বলে কেবল বললেন? এখন ঠিক আছে? ওকে, এবার আসি আমরা পার্ট সি। পার্ট সি তে কি নিয়ে আলোচনা হয়? এবার আমরা পার্ট সিটা দেখি। পার্ট সি তে আমরা কি পাবো? পার্ট সি তে কয়টা পার্ট বলছি? দুইটা। রিডিং 3 যেটা, এই রিডিং 3 তে কি থাকবে জানেন? রিডিং 3 তে একটা পোয়েম থাকবে, সিন বা আনসিন কবিতা থাকবে, ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলে যেমন ছিল। এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে দুইটা। কয়টা? দুইটা। আর রাইটিং পার্টস যেটা, রাইটিং 3, রাইটিং 3 তে আপনার ওই যে প্যারাগ্রাফ আসবে, এখানে একটা নতুন টার্ম পাবেন, অ্যাম্পলিফিকেশন, ভাব সম্প্রসারণ থাকে, রিপোর্ট থাকে, নোটিশ থাকে, অ্যাপ্লিকেশন থাকে। এগুলো থেকে তিনটার অ্যান্সার করতে হবে, মোট 5টা। এই জন্য বলা হয় ফার্স্ট ইয়ারের থেকে অ্যাডভান্স রিডিং রাইটিং সেকেন্ড ইয়ারের কোর্সটা ভালো করা সহজ, তুলনামূলক ভালো রেজাল্ট হয়। ফার্স্ট ইয়ারে কি হয়, রিডিং স্কিলে অনেকেই ফেল করে, বেশিরভাগই ফেল করে। রাইটিং স্কিলে লেখার কোয়ালিটি ভালো না থাকলে রেজাল্ট খারাপ করে। কিন্তু দুইটার কম্বিনেশন এই সেকেন্ড ইয়ারে একটা ভালো রেজাল্ট পেতে সহায়তা করে। ক্লিয়ার? এবার আসবে মোক্ষম একটা সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কঠিন, যাকেই বলবেন সেই বলবে কঠিন, কিন্তু আমাদের মুখে শুনবেন সহজ। আমার বিশ্বাস এর থেকে আর সহজ সাবজেক্ট সেকেন্ড ইয়ারে হয় না, কিন্তু সবাই এটাকে বাঘের মতো ভয় পায়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলকে যেমন মানুষ ভয় পায়, সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে এরকম ভয় পায়, থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক, ফোর্থ ইয়ারে ক্রিটিসিজম বা থার্ড ইয়ারে ক্রিটিসিজম। এগুলো নাম শুনলে মানুষ দৌড় দিয়ে পালাইতে চায়। এখানে আপনাদের 8টা এজ আছে, মনে আছে? 8টা নাকি 10টা? 8টা। এই 8টা এজের আরো প্রকারভেদ আছে না? 8টা না, 9টা এজ। ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, তারপর হচ্ছে আসবে হচ্ছে রিফরমেশন, রিফরমেশনের পরে আসবে হচ্ছে রেনেসা, রেনেসার মধ্যে আরো ভাগ আছে, এলিজাবেথান এজ আছে, জ্যাকোবিয়ান এজ আছে, মিল্টনিক বা পিউরিটান এজ আছে, শেক্সপিয়ার এজ আছে। তারপর আসবে আসবে হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডে আপনাদের আরো ভাগ পাবেন, কমনওয়েলথ পিরিয়ড পাবেন, এই ধরনের অনেকগুলো আছে। তারপর আপনারা পাবেন হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ, তারপর আসবে রোমান্টিক এজ, তারপর আসবে ভিক্টোরিয়ান এজ, তারপর আসবে মডার্ন এজ। এই এজ গুলো ডিটেইলস আপনাকে জানতে হবে। এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কোর্সটা এখন যদি ভালো মতো পড়েন, বেসিক থেকে জানেন, তাহলে আপনি চাকরিতেও ভালো করবেন। যদি আপনার বেসিক ভালো না থাকে, তাহলে আপনার পড়াশোনা করার কোনো যোগ্যতা থাকবে না। বেসিক ছাড়া কোনোভাবেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভালো করা সম্ভব না। বলেন যে ভাই আমরা কোন বই কিনবো? আমি সব থেকে আমাদের ভালো বই হচ্ছে উইলিয়াম জেলং স্যারের বইটা, কিন্তু এই বই আমি আমার সময় পড়তে পারিনি, এত কঠিন লাগছে, খুবই কঠিন। তো এই জন্য এটার জন্য বই কিনতে পারেন, কালিয়ানাথ দত্ত স্যারের একটা বই আছে। আর বাংলা সহ ইংলিশ বই পাওয়া যায় কিছু, যেমন হচ্ছে আমরা দেখতে পাই বেশ কয়েকটা আছে, ইংরেজি সাহিত্যের ইতিহাস শীতল ঘোষ স্যারের আছে, উজ্জ্বল গোস্বামী স্যারের আছে। তারপর চাকরির বইগুলোতে কিছু আছে, যেমন হচ্ছে এই যে শামীম আহমেদ ভাইয়ার হচ্ছে আগের ওয়ে টু ইংলিশ লিটারেচার, যেটা এখন থেকে আপনাকে ডিটেলস তথ্য দিয়ে চাকরির জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো আমি বলবো আপনারা চাইলে, আবার কেউ মিরাকলের বইকে পড়তে পারেন। আবার হচ্ছে আমাদের কাছে ফ্রেন্ডস এর একটা বই ছিল আগে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে লিয়াকত আলী স্যারের, এই বইগুলো থেকে একটা নেন, আর কালিয়ানাথ দত্ত স্যারের একটা বই আছে সেটা নেন। বুঝেছেন? কথা বলেন। বললাম তো কালিয়ানাথ দত্ত স্যারের। আর ড্রামার ক্ষেত্রে বলছি ফ্রেন্ডস বুক কোম্পানির যে বইগুলো, টেক্সট গুলো যদি কেউ পড়তে চান তাহলে নেবেন, নাহলে দরকার নেই। কবিতাগুলোর ক্ষেত্রেও সেম, তবে কবিতাগুলো দরকার নেই, কবিতার বই কেনার দরকার নেই। সর্বশেষ একটা বই বলবো যেটার মধ্যে আপনি অল ইন ওয়ান সবকিছু পাবেন, বইটার নামই হচ্ছে অল ইন ওয়ান, ফ্রেন্ডস বুক সেন্টারের কর্নারের ফ্রেন্ডস বুক কর্নারের বইটা অল ইন ওয়ান। বইটা খুবই ভালো, তাও না
খুবই খারাপ তাও না। আর যদি আপনারা আমাদের সাথে নিয়মিত থাকেন তাহলে আমি বলবো কোনো বইয়ের দরকার নেই, কারণ আপনাদের জন্য প্রয়োজনে আমাদের হ্যান্ড নোটের একটা কাজ শুরু হয়েছে, সেই বইটা পেলেই হয়ে গেল। শুরুটা করলাম আমরা টেক্সট কি বলে হচ্ছে পিডিএফ গুলো দিয়ে, ক্লাস চলতে চলতে আপনাদের বইটা চলে আসবে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। বলেন। কবিতার বইগুলো হয় কি, এই যে কবিতাগুলো শুধু বইয়ে থাকে, আর এই কবিতাগুলো একটা বইয়ের মধ্যে অল ইন ওয়ান যে বইটা, সে বইটাতেও সংক্ষেপে থাকে। তো এই জন্য আলাদা করে অল ইন ওয়ান বইটা থাকলে আলাদা করে 6টা বই কেনার দরকার হয় না। এই জন্য আমি বলবো যে বইগুলো কেনার দরকার নেই, ওই 6টা বইয়ের সবগুলোই অল ইন ওয়ান বইয়ে পাবেন। আর যেগুলো খুব বড় বড় কবিতা, আমাদের কবিতাগুলোর জন্য গুগলে সার্চ করলেই কবিতাগুলো পাই, তাই না? তো দরকার আছে কোথায় ওখানে 6টা বই কিনে টাকা নষ্ট করার? আছে? অল ইন ওয়ানে কি শুধু সাবান থাকবে? অল ইন ওয়ানের মধ্যে আপনি কবিতাটা পাবেন, যেগুলো ছোট ছোট কবিতা, খুব বড় না, এগুলোর কবিতাগুলো থাকবে, সামারি দেওয়া থাকবে, ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, এই টাইপের দেওয়া থাকে। আমি বইগুলো, মেইন বইগুলোতে ওই জিনিসগুলোই আছে, জাস্ট অল ইন ওয়ানের মধ্যে একটু ছোট সংক্ষিপ্ত করে, অতিরিক্ত কিছু নাই। আর মেইন বইগুলো ফার্স্ট ইয়ারের বই তো দেখছেন, পোয়েট্রি বইটা কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এইটা এই টাইপের কিছু আছে, ঠিক আছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য গুরুত্বপূর্ণ কালিয়ানার দত্ত স্যারের এক একজন 7-8টা করে বই কিনে, যদি কেউ নিয়মিত ভালোভাবে পড়েন, এত বইয়ের দরকার নেই, বাংলা যে কোনো একটা বই কিনবেন। গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা নিতে পারেন। নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে হবে, আমাদেরকে বললে আমরা হচ্ছে ওই ভাইয়ের কাছে অর্ডার দিলে আপনি ঠিকানা পাঠিয়ে দিবে। ভাইয়ের সাথে আমাদের একটু সম্পর্ক ভালো আছে। আর কালিয়ানার দত্ত স্যারের বইটা আপনি ইয়াতে পাবেন, লাইব্রেরিতে পাবেন, কিন্তু গেটওয়ে টু ইংলিশ লিটারেচারটা পাবেন না। আর একটা বই বলবো উজ্জ্বল গোস্বামী স্যারের ইংরেজি সাহিত্যের ইতিহাস, তবে এই বইটা মার্কেটে পাওয়া যায় না, এই একটা সমস্যা। পাইলে তো ভালো, না পাইলে পাওয়াই যায় না, ঠিক আছে? এত চাহিদা, বুঝতে পারছেন? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে সব থেকে বড় কথা হচ্ছে আপনার 450 সাল থেকে বর্তমান পর্যন্ত সব ডিটেলস আপনাকে জানতে হবে, বিস্তারিত কোন এজে কি ঘটলো। যেমন হচ্ছে ক্যারোলাইন এজ আছে, ক্যারোলাইন এজ, এই ক্যারোলাইন নামটা কোথা থেকে আসলো? এলিজাবেথান এজ, এলিজাবেথ নামটা কোথা থেকে আসলো? জ্যাকোবিয়ান এজ, জ্যাকোবিয়ান নামটা কোথা থেকে আসলো? কত সালে শুরু হইলো, কি কি ঘটেছিল ওই এজটার মধ্যে, সব ডিটেলস আপনাকে জানতে হবে, সব মাথায় রাখতে হবে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাহলে কি হবে, প্রশ্নের উত্তর লেখার সময় আপনি প্রচুর তথ্য দিয়ে উত্তরটা বড় করতে পারবেন। এবং অনেকে প্রশ্ন করে যে ভাই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উত্তরগুলো খুব বড় করে হয় না, কত বড় লিখবো, রিডিং স্কিলের মতো হয় ফার্স্ট ইয়ারে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রিডিং স্কিল সেম, অতিরিক্ত কিছু লিখতে গেলেই ধরা খাবেন। যত সংক্ষিপ্ত করে সঠিক উত্তরটা লেখা যায় সেটাতেই ভালো মার্ক পাবেন। ক্লিয়ার? এবার হচ্ছে নন মেজর। নন মেজর নিয়ে আমরা এখনো বই সিলেক্ট করি নাই, কারণ হচ্ছে নন মেজরটা আমরা যেহেতু ক্লাস যদি আমাদের কাছে করেন তাহলে বলবো যে একই বই হইলে ভালো হয়। আমরা যে বই থেকে পড়াবো, আমরাও একটা বই থেকে পড়াবো, আপনারাও যদি সেই বইটাই নেন তাহলে সুবিধা হবে। বইটা বের করলাম, এই পৃষ্ঠায় এই কথাগুলো বলা আছে, এটা মার্ক করে নেন, এটা পড়তে হবে। এই টাইপের যখন ক্লাসগুলো আমরা করব তখন সময় কম লাগবে, অতি সংক্ষেপে অতি তাড়াতাড়ি আমরা কিন্তু নন মেজর গুলো শেষ করতে পারবো। এই জন্য নন মেজর গুলোর জন্য বই সিলেক্ট করে দিব খুব দ্রুতই, পোস্ট করে দেব। যারা আমাদের কোর্সে যুক্ত হচ্ছেন তারা এই নন মেজর বইগুলো নেন। এটা আমাদের সাথে কোম্পানির কোনো চুক্তিও নেই, কোনো কিছু নাই। আমরা কয়েকটা বই থেকে যেটাতে নির্ভুল একটু বেশি ভালো বই দেখবো সেটাই আপনাদের রেফার করবো। যদি মন না চায় আপনি নেবেন না, অন্য বইও তো সেই টপিক গুলো পাবেন, পাবেন না? তো এই জন্য বলবো যদি সময় থাকে সুযোগ থাকে একটু সেটার জন্য সময় দিবেন, আমরা চেষ্টা করব। নন মেজরের জন্য আমাদের এখানে আছে হচ্ছে সোসিওলজি অফ বাংলাদেশ, সোসিওলজি অফ বাংলাদেশ। আর একটা আছে বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার, বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার। 3 নম্বরে একটা আছে
যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন। পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন and the political system of UK and USA। ইউকে এন্ড ইউএসএ, এই যে তিনটা কোর্স, এই তিনটা কোর্সের মধ্যে বাধ্যতামূলক একটা কোর্স সবাইকে পড়তে হবে, সেটা হচ্ছে 3 নম্বরটা। যেমন আমাদের ফার্স্ট ইয়ারে ছিল না হিস্ট্রি অফ দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ, ঠিক এই পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে এন্ড ইউএসএ, এই কোর্সটা সবার জন্য বাধ্যতামূলক। আর বাকি দুইটা থেকে একটা সিলেক্ট করতে হয়, এটা কলেজ থেকে সিলেক্ট করে দেয়। বেশিরভাগ কলেজগুলোতে সোসিওলজি অফ বাংলাদেশ থাকে, তো যদি একটাই হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বেশি সময় দিয়ে দুইটা কোর্সে পড়তে পারবো। কিন্তু কারো কারো কলেজে বাংলাদেশ সোসাইটি এন্ড কালচার, বাংলা এই বছরেই শেষ, এই সেকেন্ড ইয়ারে বাংলা পাওয়া শেষ, থার্ড ইয়ার থেকে আর কোনো বাংলা পাবেন না। থার্ড ইয়ারে কোর্স থাকবে 8টা, সবগুলো ইংলিশে। ফোর্থ ইয়ারে কোর্স থাকবে হচ্ছে 10টা, সবগুলো ইংরেজিতে। এজন্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই বাংলাগুলোর জন্য ইংলিশ ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো করার একটা সুযোগ থাকে। ক্লিয়ার? বুঝেছেন? যদি কেউ এই নন মেজর গুলো খারাপ করেন তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আর আফসোস করবেন যে কি ভুলটা না করলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি পারতাম আর একটু সময় দিতাম তাহলে রেজাল্টটা ভালো হতো। আরো আফসোস করবেন যখন ফাইনাল ইয়ার শেষ হবে, ফোর্থ ইয়ার শেষ হবে, অল্পের জন্য ফার্স্ট ক্লাস থাকলো না, অল্পের জন্য একটা চাকরিতে আবেদন করতে পারতেছেন না, তখন কান্না করেও লাভ হবে না। মনে হবে ইস কি ভুলটা করছি, যদি একটু ভালো করে পড়তাম, একটু রেজাল্টটা বেশি আসতো। রেজাল্ট চলে আসছে 2.99, 3 আসলে আপনি অনেকগুলো চাকরিতে আবেদন করার সুযোগ পেতেন, বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংক গুলোতে আবেদন করার সুযোগ পেতেন, সেগুলোতে 3 ছাড়া আবেদন করতে পারবেন। বুঝেছেন? তো এই তিনটা বইয়ের নাম আমি বলে দিব। আর ড্রামার ক্ষেত্রে বলছি, টেক্সট যদি কেউ পড়তে চান নিতে পারেন। আবার বলতেছি যদি এমনও হয় টেক্সটগুলো অনলাইনে পাওয়া যায়, সেগুলো প্রিন্ট করে নিতে পারেন, খরচ অনেক কম হবে। পোয়েট্রির ক্ষেত্রে আমি বলবো বই নেওয়ার দরকার নাই। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে বলবো আপনারা দুইটা বই নেবেন। ফার্স্ট ইয়ারে যেমন ছিল না ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল, এই দুটো বই থাকলো। এর পাশাপাশি সেকেন্ড ইয়ারের একটা মেইন বই আছে টেক্সট বই, ওই ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলের মতো একটা টেক্সট বই পাবেন, সেটা নেবেন। পাশাপাশি একটা মডেল টেস্ট থাকবে। ফার্স্ট ইয়ারে মডেল টেস্ট কিনছিলেন কেউ? তো চাইলে এখানে আপনি একটা মডেল টেস্ট কিনতে পারেন, সেখানে উত্তরগুলো দেওয়া থাকবে। আর বলবো যদি আমাদের কাছে আপনি পড়েন তাহলে সে বইটাও কেনার দরকার। ঠিক আছে? হ্যাঁ, ফ্রেন্ডস বুক কর্নারের। আরেকটা বইয়ের কথা যেটা বলছিলাম, এই যে এটা দেখা যায়, অল ইন ওয়ান, খুবই ছোট্ট একটা বই। এইখানের মধ্যে 4টা কোর্স আছে, ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখানে ভিতরে বইটা দেখেন, আমরা এই যে কিনছি আমরা এটা খুলে দেখিনি, কারণ বইটার মধ্যে অতিরিক্ত কিছুও নাই। এই যে ড্রামাটা সম্পর্কে আছে, ইডিপাস রেক্স, সোফোক্লিস, আর শর্ট লাইভ স্কেচ তার সম্পর্কে। এরপরে একটা সামারি দিছে, এখানে সামারির পরে এখানে অ্যানালাইসিস দিছে, এখানে ক্যারেক্টার লিস্ট, থিম, মোটিভ, সিম্বল, যথেষ্ট কিছু দেওয়া আছে, কি ফ্যাক্টস দেওয়া আছে। এই বইটা কিনলেও আপনার হবে। আর যদি টেক্সট গুলো দরকার হয় প্রয়োজনে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিলেন, এটাও হবে। জি, এই হ্যাঁ, অ্যাডভান্স রিডিং রেটিং মেইন বইটা নিলে ভালো, কারণ প্র্যাকটিসের জন্য। আপনারা জানেন রিডিং স্কিল, রাইটিং স্কিল, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প নাই। এই জন্য আপনাদের কিন্তু প্র্যাকটিসের জন্য আমাদের বইগুলো লাগবে। ঠিক আছে? যেমন রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রিতে যেটা বললাম যে কবিতার বইগুলো নেওয়ার দরকার নেই, কারণ এই যে যেমন কবিতাগুলো আমাদের দেওয়া আছে দেখেন,
এই যে কবিতাগুলো এই বইয়ে দেওয়া আছে, তাহলে আলাদা করে আরেকটা বই কেনার দরকার আছে? বড় একটা কবিতা সেটাও দেওয়া আছে, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, বিশাল একটা কবিতা দেওয়া আছে। তারপরে যে এদিকে খেয়াল করে দেখেন, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস কবিতাটা দেওয়া আছে। তারপর লন্ডন 1802 কবিতাটা দেওয়া আছে। এখানে হচ্ছে এর আগে আছে হচ্ছে ইট ইজ বিউটিয়াস ইভিনিং কাম এন্ড ফ্রি, এটাও দেওয়া আছে। তো কবিতাগুলো যদি দেওয়াই আছে, তাহলে আলাদা করে কবিতার বই নেওয়ার দরকার আছে? বলেন। ভাইয়া ড্রামাগুলো কি দেওয়া আছে? ড্রামা তো দেওয়া নেই, আমি তো আগে বললাম ড্রামা দেওয়া নেই। যদি টেক্সট পড়তে চান, হয় আপনাকে টেক্সট বই কিনতে হবে, পাশাপাশি অল ইন ওয়ানটা রাখলেও সুবিধা। ঠিক আছে? তাহলে শুধু ভাই জীবনশীল পোয়েট্রি মেন বই লাগবে না? না, অল ইন ওয়ান নেবেন একটা, সেকেন্ড ইয়ারের। এটা হচ্ছে সেট পাবলিকেশন থেকে প্রকাশিত, সেট সাজেশন যেমন সেই সেট পাবলিকেশন থেকে। তারপর একটা বই কিনতে বলছি অ্যাডভান্স রিডিং রেটিং এর, বুঝি নাই? এটা কি নতুন বই, নতুন সালের? এটা নতুন সালের না, এটা একবার তারা প্রকাশ করেছে গত বছর, মেবি 2022 সালে প্রকাশ করছে। এরপর প্রকাশ করছে কিনা আমার জানা নেই, 22 সালের পরে আমি আর দেখি নাই। বইটা আমার ভালো লাগে নাই, যা আছে এগুলো হচ্ছে যেখানে সেখানে পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। তাহলে ভাই আমরাও কিনবো না, আমার তো ভালো লাগে। এই যে অল ইন ওয়ান বই কি কথা বলতেছি ভাইয়া, রোমান্টিক পোয়েট্রির পরিবর্তে এই বই কিনলেই হবে, টেক্সট বই কিনতে হবে না। আচ্ছা, অ্যাডভান্স রিডিং রেটিং এর ক্ষেত্রে বললাম, আর লিটারেচারের ক্ষেত্রে এই বইটার কথা বলছি, ইংরেজি সাহিত্যের ইতিহাস, উজ্জ্বল গোস্বামী স্যারের, আরেকজন হচ্ছে এম এইচ রহমান। এই বইটাও নিতে পারেন, পাশাপাশি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটাও নিতে পারেন। এবং শুধু ইংলিশের জন্য যেটা নিতে পারেন সেটা হচ্ছে কালিয়ানাথ দত্ত স্যারের, কি বলছি নামটা, মনে থাকবে? বানানটা মনে নাই, কালিয়ানাথ দত্ত, অনলাইনে দেখতে হবে। আর ভাইয়া বাংলা জন্য কোনটা আনবো ভাইয়া, উজ্জ্বল গোস্বামী নাকি শীতল ঘোষ? শীতল ঘোষ দরকার নেই, এটা হইতে পারে, অনলাইনে সার্চ করে দেখতে হবে নামটা, কালায়নাথ দত্ত। ভাইয়া মার্কেটে অ্যাভেলেবেল কোনটা এটা? এটা পাওয়া যায়, কালায়নাথ দত্ত স্যারের বই পাওয়া যায়, এটা ইংলিশে। বাংলার ক্ষেত্রে? এই যে গেটওয়ে টু ইংলিশ টেল, এটা নিতে পারেন। নামটা হচ্ছে এল কে এল ওয়াই এ কে এ এল ওয়াই এ ডাবল এন এ টি এইচ, কালায়নাথ দত্ত, ডি ইউ টি ডাবল টি এ। কালায়নাথ দত্ত স্যারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এর পাশাপাশি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, বা ওই যে ইংরেজি সাহিত্যের ইতিহাস উজ্জ্বল গোস্বামী স্যারের। বুঝেছেন? আরেকবার বলেন, বুঝি নাই। এটা ফুল ইংলিশে? কোনটা? এই দুটা হচ্ছে বাংলা, বাংলা ইংলিশ মিক্সড, আর এটা হচ্ছে পুরোটা ইংলিশ। ঠিক আছে? ভাইয়া কোনটা ভালো হবে, গেটওয়ে নাকি ইংরেজি উজ্জ্বল গোস্বামী? দুইটা বই সেম, আপনি যেটাই নেন নিতে পারেন। এই বইটা মার্কেটে মাঝে মাঝে পাওয়া যায় না, পাইলে খুবই ভালো, না পাইলে এই বইটা নিতে পারেন। এই বইটা নিলে আপনি সরাসরি সেই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিনথিয়াপুর কাছে তো মনে হয় এই বইটা আছে, গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। নাই তো ভাইয়া। নাই? দিলাম না। আচ্ছা,
সেই বই পড়তে পারবেন? এই কালাইনাথ দত্ত স্যারের বই যদি না নেন তাহলে নিতে পারেন উইলিয়াম জেলং। লাইব্রেরিতে গেলেই উইলিয়াম জেলং স্যারের বই দিবে। খুবই ভাষাগুলো কঠিন, বিস্তারিত। আমরা যতজন এই বইটা কিনছি বইটা ফালায় রাখছি, খুলিনি, পরে খুলছি। ক্লাস নিতে যে তথ্য খুঁজে খুঁজে বের করছি, হিউজ তথ্য দেওয়া আছে, খুব কঠিন। ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং। অ্যাডভান্স রিডিং রাইটিং এর বইটা পাইলাম না, দেখাই দিতে চাইলাম। একটু দাঁড়ান, 1 মিনিট। আচ্ছা, একটা বই পাইছি, একটু খেয়াল করেন। এই বইয়ের উপরে একটা ছবি দেওয়া আছে, দেখা যায়? এটা এইটা এই 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 কাভারের একটা বই আছে, সেটা হচ্ছে মেইন বই। আর এটা হচ্ছে মডেল টেস্ট। যদি আমাদের ফাউন্ডেশন কোর্সে ক্লাস করেন তাহলে মডেল টেস্ট বই কেনার দরকার নেই, উত্তরগুলো আমরা দিয়ে দিব পিডিএফ আকারে। আর এই টেক্সট বইটা কিনবেন প্র্যাকটিসের জন্য। এই যে ছবির কাভারটা, যেটা এই যে এই পাশেরটা, ঠিক আছে? এটা বললেই দিয়ে দিবে লাইব্রেরিতে। এটা ফ্রেন্ডস বুক কর্নারের। এটা কে এম বারি স্যারের বই, ফার্স্ট ইয়ারে যে স্যারের বই পড়ছেন। তাহলে দেখেন কতগুলো বই কমাই দিলাম। অল ইন ওয়ান কিনবেন, আপনার ড্রামা আর পোয়েট্রি কমপ্লিট। এদিকে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য একটা বলছি, আর এই রিডিং স্কিলের জন্য একটা, মাত্র 3টা বই কিনেন। আর বাংলাটা সহ 4টা। ঠিক আছে। আর নন মেজরের জন্য আমি পরে ছবি তুলে দিয়ে দিব বইগুলো, যেই বইগুলো নেন দরকার হলে। ড্রামার জন্য বলছি, আপনি যদি টেক্সট পড়েন কথাগুলো বুঝবেন, আপনি যদি টেক্সট পড়েন তাহলে নিতে পারেন। ওইটা ফ্রেন্ডস বুক কর্নারের বই ছাড়া আর পাওয়া যায় না। আরেকবার বলেন, অল ইন ওয়ানটা। যদি আপনি টেক্সট না কিনেন তাহলে অল ইন ওয়ানটা আপনাকে নিতে বলছে শুধুমাত্র পোয়েট্রিটা ভালো করে বোঝার জন্য। সাথে ড্রামা বাকিগুলো তো ফ্রি পাচ্ছেন। পোয়েট্রির 6টা বইয়ের যে দাম, তার 1 ভাগ, মানে 4 ভাগ করে 1 ভাগ টাকা দিয়ে আপনি অল ইন ওয়ানটা পাচ্ছেন, পোয়েট্রিটা ক্লিয়ার হচ্ছে। পোয়েট্রিতে 6টা বই কিনতে হয়, বইগুলো দেখবেন আছে আমার কাছে, বের করবো। হ্যাঁ, তো সেটাই তো বললাম, অল ইন ওয়ানটার সাথে আপনি কম্পেয়ার বাদ দেন। অল ইন ওয়ানটা কিনবেন পোয়েট্রিটা থেকে বাঁচার জন্য। দুই একটা কবিতা পোয়েট্রি সেখানে পাবেন না, বড় বড় যেমন ডন জুয়ানটা পাবেন না। এত বড় কবিতা আপনি লাইন বাই লাইন পড়বেনও না, দরকার নেই, তাই না? বাকি যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে। আর অল ইন ওয়ানটা দিয়ে আপনি ড্রামার এই যে সামারি, থিম, ক্যারেক্টার লিস্ট, কি ফ্যাক্টস, এগুলো বোনাস পাচ্ছেন। এই যে হয়ে গেল। আর লিটারেচারটা তো বললাম, সাথে আমাদের ক্লাসগুলো তো আছেই। শুধু এতটুকু বলবো, একটাবার যারা আমাদের ক্লাস করেন নাই, ভরসা করে ফাউন্ডেশন কোর্সটাতে যুক্ত হন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, দেখবেন বেস্ট একটা সাপোর্ট পাবেন। ফিটাও খুব বেশি না, খুবই কম। কারণ আমরা আগে এরকম ফাউন্ডেশন কোর্স চালাই নাই। আগে আমাদের মান্থলি ব্যাচ ছিল। কোন ব্যাচ? মান্থলি ব্যাচ। মান্থলি ব্যাচে পার মান্থ 12টা করে ক্লাস হইতো, এবং ফি নেওয়া হইতো এর জন্য হচ্ছে 400 টাকা। তাহলে খেয়াল করে দেখেন, নন মেজর ছাড়া আবার 6 মাসের মতোই সময় লাগাইতাম আমরা মেজর কোর্স গুলোতে। তো 6 মাসে যদি আপনি খেয়াল করেন 400 2400 টাকা হয় শুধু মেজর কোর্স গুলো। 2400, সেখানে আপনি 1499 টাকায় আপনি হচ্ছে নন মেজর সহ ক্লাস পাচ্ছেন।
তাহলে হিউজ না? এরকম আমার বিশ্বাস যে এরকম এর আগেও, আর এই যে আমরা যেটা করি, আরো অন্যান্য অনেক গ্রুপ আছে আমাদেরকে ফলো করে, দেখবেন এটা এখন শুরু করবে, তারাও এখন নন মেজর পড়াবে। এতদিন পর্যন্ত আপনি কোথাও দেখবেন না, কিন্তু এখন দেখবেন তারাও নন মেজর ক্লাস নেবে, তারাও এরকম ফাউন্ডেশন বেস নিয়ে আসবে, এরকম নতুন কিছু দেখবেন এখন। যেটা আমার, যেটা ভালো লাগে যে মানুষজন ফলো করে আমাদেরকে। এটা অহংকার বা গর্ববোধের কিছু নাই। আমরা প্রতি বছরেই নিত্য নতুন কিছু চেষ্টা করি স্টুডেন্টদের বা আপনাদের, আমাদের ছোট ভাই বোনদের যাতে সুবিধা হয়, যাতে কিছুটা সেভ হয়। এবং কিছু এমনটা দেখবেন যে আপনাদের মধ্যে অনেকেই আছে অনেক গ্রুপে পড়াশোনা করে, যারা নিজেরাই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, থার্ড ইয়ারে কোর্স চালায়। সেই যোগ্যতা কি আসলে হয়েছে? আপনি যে ফার্স্ট ইয়ার শেষ করলেন, আপনাকে যদি আমি ফার্স্ট ইয়ার পড়াইতে দিই, কতটা আপনি কমপ্লিট করাইতে পারবেন? পারবেন? তাহলে একজন থার্ড ইয়ারে পড়ে সে সেকেন্ড ইয়ার কিভাবে কমপ্লিট করায় দেয়? আপনাদেরকে পড়াচ্ছে, থার্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারে পড়ায়। খুবই ভালো, যদি পারে আমি তার জন্য আরো শুভকামনা জানাই, আরো ভালোভাবে পড়া। কিন্তু আপনাদের বোঝা উচিত, হ্যাঁ এই জন্য বলি যে আমাদের থেকে স্যারেরা ভালো। কেন ভালো? কারণ স্যারেরা আরো অনেক তথ্য দিতে পারে, কিন্তু সমস্যাটা কোথায়? স্যারদের সময় কম, ক্লাসে সময় পায় 40 মিনিট 45 মিনিট, নাম প্রেজেন্ট করতে, মানে নাম ডাকতে আর ক্লাস নিতে সময় শেষ। ক্লাসে তেমন তথ্য দিতে পারে না। প্রাইভেটে যান, একটার পর একটা ব্যাচ থাকে, নিয়মিত সময় থাকে না। আর আমাদের এখানে সুবিধাগুলো কি? আমরা যারা আছি সবাই অনার্স কমপ্লিট করা, গ্রাজুয়েশন শেষ, এবং দীর্ঘদিন ধরে আমরা ক্লাস নিচ্ছি, সেই একটা অভিজ্ঞতা। পাশাপাশি ক্লাসগুলো রেকর্ড থাকতেছে, এই যে মিটে সুবিধা পাচ্ছেন, পরীক্ষা থাকতেছে, সবকিছুই একসাথে পাচ্ছেন। আজকে ক্লাস করতে পারেন নাই, কালকে করে নেবেন। অফলাইনে পড়লে আপনি সেটা পাইতেন না, পাইতেন? তাহলে এখন আপনারা আমাদের চিনেন বলে আজকে আপনি ক্লাস করতেছেন। আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদেরকে চিনে না, আমরা কি তাদের কাছে অপরিচিত থাকবো? বলেন, তাহলে কি করা উচিত? আচ্ছা, কোর্সের মধ্যে ড্রামার টেক্সট গুলো লাইন বাই লাইন পড়ানো হবে না, তবে কি পড়ানো হবে? ডিটেইলস আলোচনা থাকবে, অ্যানালাইসিস করে আপনাকে আলোচনা পড়াবে। তারপর একটা যে নোট দিবে, সেই নোটের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে। ক্লাসের বেসিকটা আগে পড়াই নিবে। সর্বপ্রথম ক্লাস পাবেন ড্রামা কি, ট্রাজেডি কি, কমেডি কি, এগুলো কিভাবে ব্যবহার করা হয়, ট্রাজেডি কমেডি কি, এগুলোর বৈশিষ্ট্য কি, একটা ক্যারেক্টার কিরকম হয়, এই জিনিসগুলো পাবেন। দ্বিতীয়তে আপনি যে ক্লাসটা হবে, সেখানে পুরো টেক্সটার একটা অ্যানালাইসিস থাকবে। টেক্সট পড়ানো হবে না, টেক্সটার অ্যানালাইসিস করে দিবে। তৃতীয়ত আপনাকে সামারিটা বুঝাই দিবে। তারপর ক্যারেক্টার গুলো পড়াই দিবে, থিম গুলো বুঝাই দিবে, এখানে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে, কোন ধরনের, কোন টাইপের, এই জিনিসগুলো ক্লিয়ার করে দিবে। মূল মূল ক্যারেক্টারের ডায়লগ গুলো লিখে দিবে। অর্থাৎ চেষ্টা করা হবে পুরো ড্রামাটাই ফুটিয়ে তোলা। কিন্তু এত বড় টেক্সট দাঁড়ায় দাঁড়ায় আপনার ক্লাস করারও ইচ্ছা হবে না, আর যিনি ক্লাস নেবে সেও করাইতে পারবে না। একটা ড্রামা যদি টেক্সট লাইন বাই লাইন আপনাকে পড়াইতে যায়, একটা ড্রামায় শুধু টেক্সটটা পড়তেই 10টা ক্লাস লাগবে, আর আপনি বিরক্ত হয়ে পড়াশোনা ছেড়েও দিতে পারেন। এই ক্লাসগুলো করার পরে আপনার যদি একটু শুয়ে শুয়ে পড়ার অভ্যাস থাকে, তাহলে একটু বইটা নিয়ে আপনি লাইনগুলো পড়তে পারেন। এই জন্যই টেক্সট পড়াটার কথা বলছি। বুঝতে পারছেন? আমি বলবো আমাদের কোর্সটা 15 তারিখ থেকে শুরু হবে, এবং এতটুকু গ্যারান্টি দিচ্ছি, ফি 1499 থেকে কমানো হবে না। অনেকে বলেন যে 16 তারিখ আছে, 16 ডিসেম্বর উপলক্ষে ছাড় আসবে, কারণ আপনাদের কোর্সটা আমরা ইতিমধ্যে ছাড় দিয়েই শুরু করছি। এর থেকে ফি আমাদের কম নেওয়া সম্ভব না। নন মেজর সহ যে কোর্সগুলো নিজেরাই বুঝতে পারতেছেন, মেজর কোর্সগুলো এতদিন 2400 টাকা দিয়ে মান্থলি কোর্স হইতো, সেখানে নন মেজর সহ এখন 1499 টাকা। তো এই জন্য বলবো যে একটু কষ্ট করে, একটু সময় নিয়ে, বুঝে শুনে পড়াশোনাটা যদি শুরু করেন আমাদের সাথে, এতটুকু বলবো যে আপনি কখনো পস্তাবেন না, কখনো ঠকবেন না। দিন শেষে আপনি যা চাচ্ছেন তার থেকে হিউজ 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি পাবেন। যারা ফার্স্ট ইয়ারে আমাদের সাথে ক্লাস করছেন তারা হয়তো বুঝেছেন আমাদের
প্রশ্ন লেখার স্টাইল, যে উত্তরগুলো দিয়েছি সেটা কেমন ছিল, ভাষাগুলো কেমন ছিল, তারপর হচ্ছে সাজেশন কেমন পড়ছে কিনা, আমাদের ক্লাসগুলো কেমন ছিল। যারা ক্লাস করেছেন আশা করি ভালো মতোই জানেন, যারা রেগুলার আমাদের সাথে ছিলেন তাদের রেজাল্টও ভালো হবে এটাও আমরা জানি। আমাদের উপর কি বিশ্বাস আছে আপনাদের? দুইজনের আছে, বাকিদের নাই, তাই না? দুইজন বললো, তার তো কেউ বলেনি, বলা উচিত না? তো এখন বলবো, আপনারা নিজ আইডি থেকে পোস্ট করতে পারেন, আপনাদের গ্রুপগুলোতে জানাইতে পারেন, আমাদের গ্রুপের মতো পোস্ট করে বলতে পারেন। আপনাদের ব্যাচমেট অনেকেই গ্রুপে আছে, আমাদের কাছে কখনো ক্লাস করেনি এমন আছে, জাস্ট নোট পাইতো, ফ্রি পাইতো, দেখতো, সাজেশন দিলে দেখতো, কি দিত, এই টাইপের অনেকে আছে। তো আপনারা যদি একটু বলেন, পোস্ট করেন, অনুপ্রেরণা দেন সবাইকে, আপনি গ্রান্টার হতে পারেন যে হ্যাঁ ক্লাসটা গুলো করেন, আমি ভালো পাইছি, অবশ্যই আপনিও ভালো পাবেন। বা আমাদের খারাপ কিছু থাকলে সেটাও আমাদের জানেন, যে ভাই আপনাদের এগুলো পরিবর্তন করলে আরো ভালো হবে, আমরা সেটা করারও চেষ্টা করব। কথা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে সম্পর্ক থাকবে ভাই বোনের মতো, বন্ধুর মতো, কিন্তু কখনো স্যার স্টুডেন্টের মতো থাকবে না। আমি পড়াইলাম, আপনি ভয়ে আমাকে প্রশ্ন করতে পারলেন না, এমনটা কখনো হওয়া যাবে না। আপনার মনে যাই প্রশ্ন আসবে তাই বলবেন, ঠিক আছে? যতক্ষণ প্রশ্ন থাকবে ততক্ষণ ক্লাস চলবে, প্রশ্ন শেষ ক্লাস শেষ, অর্থাৎ আপনার সমস্যা নেই, ক্লাস শেষ হয়ে যাবে। 6 মাসের জায়গায় কোর্সটা 7 মাস লাগতে পারে, কারণ একটা ক্লাসে আমরা চিন্তা করছি একটা ক্লাসে এই টপিকটা শেষ করব, সেটা শেষ নাও হইতে পারে, না হলে কি আরেকটা ক্লাস নিব না, আরেকটা ক্লাস হবে। বুঝেছেন? তাহলে কি আপনারা আপনাদের দায়িত্বটুকু আমাদের সাথে সবার পরিচয় করে দেওয়ার দায়িত্বটুকু নেবেন? 3 জন 4 জন ছাড়া কেউ কথা কয় না, খুবই কষ্ট লাগে। তবে অনুরোধ করব, সময় নাই, আজকে কত তারিখ? 9 নাকি 10? 9 তারিখ, আজকে 9 তারিখ। আর 15 তারিখের অপেক্ষায় থাকেন না, কারণ হচ্ছে যে আমাদের নিয়মিত ক্লাসে থাকতে হয়, তখন জয়েন হইতে না পারলে আবার ক্লাস মিস করবেন। এই জন্য যত দ্রুত সম্ভব খুবই কম সংখ্যক ফিটা দিয়ে আপনারা যুক্ত হতে পারেন কোর্সটাতে। এবং এতটুকু বলবো, আমাদের গ্রুপে অনেক সিনিয়ররা আছে, আপনি চাইলে গ্রুপে পোস্ট করে বলতে পারেন যে ভাইদের কাছে কি সেকেন্ড ইয়ারে পড়া যায় কিনা, জাস্ট এতটুকু করবেন। যারা সেকেন্ড ইয়ারে ইতিমধ্যে পরীক্ষা দিবেন এবার, যারা পড়তেছেন আপনারা একটু বলেন, এইভাবে পোস্ট করে আপনি জেনে নিতে পারেন আমাদের সম্পর্কে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? যে হ্যাঁ, জি, যদি শুধু নন মেজরের জন্য ক্লাস করতে চায়, সেটা আমরা কখনো ভাবি নাই যে অন্যান্য ডিপার্টমেন্টরা ক্লাস করবে আমাদের কাছে, যেহেতু বললেন। আচ্ছা, এটার জন্য একটা পরিকল্পনা নিয়ে আসব। আর আপনি আমাকে একটু মেসেজ দিন, আপনার বন্ধুর জন্য দেখি কোনো গিফট বা উপহারের কিছু ব্যবস্থা করা যায় কিনা। আর যদি আরো এমন কেউ থাকে, তাদের কাছে খুবই মানে চেষ্টা করব ফি না নেওয়ার, কিন্তু ফিটা না নিলে তাদের সাথে আবার অন্যায় করা হবে কোন দিক দিয়ে, কারণ দায়িত্ববোধ থাকবে না। এজন্য খুবই একটা মানে নগণ্য একটা ফি নিয়ে শেষ করে দিব। দুইটা কোর্স, দুইটা কোর্সের জন্য 150 টাকা বা 200 টাকা করে, 400 টাকা বা এরকম একটা ফি নিলাম, বা আরো কম নিলাম, এরকম একটা করা গেল, ঠিক আছে? তাহলে কি শেষ করব? আপনারা কি হেল্প করবেন আমাদের সবার কাছে পৌঁছাইতে? দেখি কতটুকু কি করেন। আর আপনাদের মধ্যে সংশয় থাকলে সরাসরি আমাদের বলতে পারেন, প্রয়োজনে যদি বলেন যে ভাই আমি 2টা ক্লাস করে দেখতে চাই, তারপর আমি যুক্ত হব, সেটাও আমি অপশন রাখবো। হ্যাঁ, সেটার বিষয় হচ্ছে যে আমি মানে কয়েকজনের সাথে কথা বলছি, স্যারদের সাথে কথা বলছি, হইলেও আপনাদের আর হবে না। কারণটা হচ্ছে যে হুট করে একটা সেকেন্ড ইয়ারের সিলেবাস পরিবর্তন করতে পারবে না, করলে ফার্স্ট ইয়ারেরটা করতে পারে, সেটা নতুনদের জন্য, বাকিদেরটা থেকে যাবে। কারণ আপনারা এখন সেকেন্ড ইয়ার একটা পরিবর্তন করলে, যারা সেকেন্ড ইয়ার এবার পরীক্ষা দিচ্ছে, তারা যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে, তারা কোনটা পরীক্ষা দিবে? এটা একটা বড় ফ্যাক্ট, তাই না? এই জন্য
আমি কয়েকজন স্যারদের সাথে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিচিত যে স্যাররা আমার ছিল তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছে যে চেঞ্জ হইলে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা চেঞ্জ হইতে পারে, যারা নতুন ভর্তি হবে সামনে সেটা নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এখন যারা ভর্তি আছে তাদের ক্ষেত্রে এই সিলেবাস চলতেই থাকবে। বুঝেছেন? ক্লিয়ার? তাহলে ভাইয়া পুরাতন বই আর নতুন বই একই বই? হ্যাঁ, একই বই। আপনি চাইলে পুরাতন বইগুলো কারো কাছ থেকে নিতে পারেন। ওই যে বললাম অতিরিক্ত বই কেনার দরকার নেই, ড্রামার টেক্সট গুলো যদি আপনি পড়তে পারেন তাহলেই কিনেন, না হলে এগুলো পড়ে থাকবে, বেকার টেবিলে পড়ে থাকবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি নিজেও সেকেন্ড ইয়ারে যখন ছিলাম তখন টেক্সট পড়ি নাই, টেক্সট গুলো পড়ছি ক্লাস নিতে এসে, যে না এখন টেক্সট ছাড়া আমি ক্লাস নিতে পারবো না। কারণ ক্লাস নিতে গেলে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি জানতে হয়। ওই তো বললাম যে আমি আমার সময়ে যতটুকু পড়ছি তার থেকে অনেক বেশি গুণ পড়া আমি ক্লাস নিতে যাই পড়ি। শুধু আমি না, আপনাদের যারা ক্লাস নেই আমরা এখানে সবাই সি। কারণ আমরা ওই বাংলা একটা গাইড কিনে সামারিটা পড়ে আপনাদের ক্লাস নিলাম সেটা না, আমরা টেক্সট পড়ে টেক্সটের খুঁটিনাটি বিষয় নোট করি, বাইরের দেশের বইগুলোর পিডিএফ গুলো থেকে নোট করি, তারপর আপনাদের সামনে আসি। সময় দিতে হয়, এজন্য আমাদের একটা নোট তৈরি করতে 4-5 ঘন্টা করে চলে যায়। থার্ড ইয়ারের এই বইটা তৈরি করতে 3 বছর লাগছে। থার্ড ইয়ারের এই বইটা 3 বছর ধরে আমরা তৈরি করতে করতে এখন এসে সফল হয়েছে। আমরা চাইলেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বইগুলো বের করে দিতে পারি, কিন্তু এই নোট দিয়ে, যে নোটগুলো আপনাদের দেয়, এগুলো দিয়ে আমরা বই বের করব না। আমরা বই বের করতে গেলে আরো সুন্দর সাবলীল ভাবে তথ্যগুলো ম্যানেজ করে, বা আমরা যতটুকু জানি, স্যাররা আমাদের যতটুকু শিখাইছে, বাইরের কিছু বই রেফারেন্স দিয়ে একটা সুন্দর বই আমরা নিয়ে আসবো। বুঝেছেন? আর আমাদের বইটা আসার সম্ভাবনা বেশি সেকেন্ড ইয়ারে। যদি বইটা আসে তাহলে তো আরো অনেক সাপোর্ট পাবেন। সেট সাজেশনও আশা করি তখন কিনতে হবে না, ব্রিফ শর্ট ব্রড সবকিছুই থাকবে, এই ডিটেইলস অ্যানালাইসিস গুলো সবকিছু থাকবে। প্রয়োজনে লিটারেচারের জন্য শুধু আলাদা একটা বই থাকবে। লিটারেচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই বললাম এই কথা। ভাইয়া পুরাতন বই কিনলে তো সমস্যা হবে না? না, দুঃখিত, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাইয়া। আর যেমন একটা বিষয়, যদি আপনি সম্পূর্ণ বইগুলো কিনেন, আপনার প্রায় নতুন বইগুলো কিনলে 4-5 হাজার টাকা খরচ হবে। আর যদি পুরান বইগুলো কিনেন 2000-1500, মানে 4000 থেকে 2000 এর মাঝামাঝি নতুন পুরাতন বইগুলো পাবেন। কারো কারো ক্ষেত্রে 3500, 3000, 2500 এরকম লাগবে। আমি যেভাবে বললাম, আপনি যদি এই টেকনিক খাটায় বই কিনেন আপনার 1000 টাকা খরচ হবে না। বাকি টাকা দিয়ে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সে ভর্তি হন, বইগুলো লাগতেছে না, জাস্ট 3টা 4টা বই লাগবে, 3টা 4টা বই 700-800 টাকায় কাভার হয়ে যাবে। সব দিক দিয়ে আপনি একটা সুবিধা পাবেন কিন্তু। বুঝতে পারছেন? আপনার বই কেনার বাকি অর্থটা দিয়ে আমাদের কোর্সটা আপনি করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? কি মেসেজ দিচ্ছে? গোপাল ভাই বলছে যে আমি আসলে বই নিতে শুরু করেছি নভেম্বরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত বিভিন্ন ভাবে বই নিয়েছি। যদি সবগুলো বই নেন তাহলে নতুন, তাহলে 3000 থেকে 3200 লাগবে। হ্যাঁ, 3500-3700, কিছু কিছু জায়গা ভেদে বইগুলোর দাম বেশি হয়। তাহলে শেষ করে দেই, দেখি আপনাদের অপেক্ষায় থাকি আপনারা কতটুকু আমাদের জন্য কি করেন। নন মেজর গুলো তাড়াতাড়ি বলে দেন ভাইয়া, প্রতিদিন হ্যাঁ, নন মেজর গুলো বলে ফেলবো। দেখি আগামীকালকে আমি লাইব্রেরিতে যাব, বা হচ্ছে ঢাকায় নিউ মার্কেটে কথা বলবো, কয়েকটা বইয়ের ছবি চাবো, সেই বইগুলো আমি সরাসরি লাইব্রেরিতে দেখবো, উল্টে পাল্টে দেখবো, নির্ভুল থাকার যেগুলো চেষ্টা। যেমন বই কতগুলো, নিউ ফর্মুলা বইটা খুব ভালো ছিল কিন্তু পাওয়া যায় না। তারপর দিগদর্শনের বইটাতে কিছু কিছু ভুল আছে, ব্যতিক্রমের বইটাও ভালো। তবে আমরা কিন্তু টেক্সট বই পড়বো, টেক্সট বই নিব, টেক্সট বই হচ্ছে উল্টায় পাল্টায় পড়ে তারপর প্রয়োজনে উত্তরগুলো আপনাদের আমরা দিয়ে দিব। ঠিক আছে? ভাইয়া আমরা তো ফার্স্ট ইয়ারে শুধু গাইড পেয়েছিলাম, হ্যাঁ, এবার গাইড সেকেন্ড কিনছেন ইয়ারে তো, চাইলে এখন এটা আপনাদের উপর নির্ভর করবে যে গাইড থেকে পড়তে চান নাকি টেক্সট থেকে পড়তে চান। গাইড থেকে পড়লে একটা নির্দিষ্ট প্রশ্ন ধরলাম, সেই প্রশ্নটাতে কি কি লিখতে হবে, কোন পয়েন্ট গুলো দিতে হবে সেটা আলোচনা হলো। আর যদি টেক্সট বই কিনতে চান তাহলে পুরো টপিক ধরে, যেমন সরকার আছে, সরকার টপিকটা ধরলাম, সরকারের মধ্যে কি কি থাকবে না থাকবে সবগুলো ডিটেলস আলোচনা হলো। দুইটার ক্ষেত্রে দুই রকম সুবিধা। ভাইয়া গাইড তো কিনতেই হবে পরীক্ষার আগে।
হ্যাঁ, তাহলে গাইডই কিনলাম, গাইড থেকেই পড়লাম ডিটেইলস। আর আমরা ক্লাসের সময় আমরা দরকার হলে হেল্প নিলাম টেক্সট বইয়ের। আপনাদের গাইড থেকে বললাম এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা এই পয়েন্টগুলো থাকলো, এই পয়েন্টটাতে এই কথাগুলো লিখবেন, এই পয়েন্টটাতে এই কথাগুলো লিখবেন, কত বড় লিখবেন না লিখবেন সব কিছু আলোচনা হলো, এটাতে সুবিধা হবে, তাই না? আমি যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে টেক্সট বইয়ের টেক্সটটাও দিন, কারণ আমার হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি গাইড থেকে টেক্সট বই থেকে ভালো লিখতে। আচ্ছা, তাহলে আমি দুইটাই দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, শেষ করি। ভাইয়া, ভাইয়া আমি প্রথম বর্ষ দুইটা পরীক্ষা অসুস্থতার জন্য ভালোভাবে দিতে পারিনি, দুটাতে আমার ফেল আসছে, কয়েকটা ক্লোজ। তো কোনটা? আমি চাচ্ছিলাম যে আপনাদের নিউ ফার্স্ট ইয়ারে যদি আবার কোনো এভাবে আচ্ছা, পরীক্ষা যাদের হয়। ফার্স্ট ইয়ারে ফেল বা ইমপ্রুভ থাকতে পারে তাদের ক্ষেত্রে বলি, আমাদের ফার্স্ট ইয়ারে বর্তমানে মান্থলি ব্যাচ চলতেছে, ঠিক আছে? মান্থলি ব্যাচে যুক্ত হওয়ার আমার মনে হয় দরকার নেই। আপনাদের এই আহ, জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারিতে ফার্স্ট ইয়ারের প্রিপারেশন ব্যাচ শুরু শুরু হবে, বুঝেছেন? সেই প্রিপারেশন ব্যাচে যুক্ত হয়ে নিতে পারবেন। এর মধ্যে আশা করি আপনাদের রেজাল্টটাও হয়ে যাবে, তখন সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন, বুঝেছেন? ভাইয়া কখনো কি এমন থেকে কাউকে একেবারে ইনফোর্স মার্ক দেয় না, মানে পাস করার যে 8 মার্ক দরকার এটা দেয় না? এটা ভুল ধারণা আপনার। পাস করার জন্য কোনো 8 মার্ক দরকার হয় না। পাস করার জন্য 100-র মধ্যে 40-এর দরকার হয়। সেটা আপনি ইনকোর্স থেকে পান আর লিখিত থেকে পান, পাইলে হয়তো মার্ক লাগবে না? না। অনেক সময় বলা হয়তো, আগে বলা হয়তো যে 80-র মধ্যে 32 পাইতে হবে আর এখানে 20-এর মধ্যে 8 পাইতে হবে। দিস ইজ রং, এটা ভুল। আপনাকে 100-র মধ্যে 40 পাইতে হবে, সেটা ইনকোর্স থেকে 20 পান আর লিখে 20 পান, হইলে 40, হইলে হইলো 100-র মধ্যে যোগফল 40 হইলে হলো, ঠিক আছে? আর যারা ফার্স্ট ইয়ারে পড়তে চান, আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি থেকে, প্রিপারেশন বেস। এর মধ্যে আশা করি রেজাল্টটাও পেয়ে যাবেন, তখন আপনারা সেখানে ভর্তি হইতে পারবেন। আর এখন মান্থলি বেসের দরকার নেই, কিন্তু আমি এখন বলবো যে কয়টা বই বললাম এই বইগুলোর পাশাপাশি বাকি যে বইয়ের টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে কোর্সটাতে যুক্ত হয়ে যাবে। তারপরে দেখেন যে পড়াশোনা কিভাবে করতে হয়। হ্যাঁ, যায়, অনেকের সাথে দেখবেন লাইভ পুরাতন লাইব্রেরিতে পাইতে পারেন। বইগুলো জরুরি না, আপনি ক্লাসগুলো আপনার, আমার বিশ্বাস বই জরুরি না, ক্লাস জরুরি। ক্লাসে যা পড়ানো হবে সব তো নোট দেওয়া হচ্ছে, তাই না? এই জন্য বইটা জরুরি না। আমরা কি এই যে ক্লাস নেই আমরা কি বলি যে বইয়ের এত পৃষ্ঠা থেকে এটা পড়েন, বলছি? তাহলে আপনারা আগে শুরু করেন, বই নেওয়াটা জরুরি না, জরুরি হচ্ছে ক্লাস করাটা। আমার যেটা বিশ্বাস, আমার যেটা কথা, যে আপনার জরুরি হচ্ছে ক্লাস করাটা, বই কেনাটা জরুরি না। আপনি ক্লাসটা শুরু করেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন বইটা লাগবে কোন বইটা লাগতেছে না। ওকে, ফাইনাল। পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের মধ্যে রেজাল্ট হয়। ডিসেম্বরে শেষ হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি, আশা করি ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুতে রেজাল্ট হয়ে যাবে। জানুয়ারিতে শেষ হচ্ছে, তাহলে তো এটা মার্চের দিকে চলে যাবে, তাহলে এটা মার্চের দিকে চলে যাবে। প্র্যাকটিক্যালের হিসেব বাদ, রিটেন এক্সাম। আচ্ছা, যে কথাটা বলছি জাস্ট এতটুকু মনে রাখেন। এখন শুধু আপনি এই কোর্সের ফিটা ম্যানেজ করে কয়েকদিনের মধ্যে যুক্ত হন, তারপর নিজেই বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে। হুদাই আপনি সবগুলো বই কিনে বসে থাকলেন, দরকার নাই তো। আপনার অলরেডি হাতিয়ার হিসেবে এবিসি বই আছে, এবিসি বইয়ে যে লিটারেচার পার্টটা আছে সেটাই পড়েন দেখি। আপনার আলাদা লিটারেচার বই লাগে নাকি? আছে, এবিসি বইটা লিটারেচার একটা পার্ট আছে, দেখেন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লেখা আছে, দেখছেন কখনো? তাহলে ওটা দিয়ে পড়া শুরু করেন না, দরকার নাই তো। আমি জাস্ট বলবো যে আপনি কোর্সটাতে যুক্ত হন, দেখবেন ভালো কিছু পাবেন। অলরেডি তো অনেকেই যুক্ত হয়ে আছে মনে হয়, আপনাদের মধ্যে এখানে কেউ আছেন?
আচ্ছা, নুসরাত জাহান আপু বলছে যে ফার্স্ট ইয়ারের যে প্রিপারেশন ব্যাচটা শুরু হবে সেটার ফিটা আমরা এখনো নির্ধারণ করিনি। এটা যেহেতু তাদের মান্থলি বেস চলে, এই জন্য এটা আপনাদের সামনে ঘোষণা দিছি, ওনারাও জানে না ঠিক মতো। তো এটা হচ্ছে পরবর্তীতে জানানো হবে, এখন না। তাহলে আজকে শেষ করি, আমি আসলে একটু অসুস্থ, এই যে এতক্ষণ ধরে কথা বলছি আমার গলা ব্যথা করতেছে এখন। তবে এতটুকু বলবো, আপনারা আপনাদের বন্ধুদের বান্ধবীদের এতটুকু বলবেন যে বইগুলো এইভাবে কেনা যায়, এই বই কেনার টাকাটা দিয়ে অন্তত ক্লাসগুলো যদি শুরু করা যায় তাহলে আশা করি ভালো কিছু হবে। তাদের সাথে এভাবে কথা বলেন। আর এতদিনে হয়তো আমাদের এতটুকু বুঝেছেন, আমরা যা বলছি, এই যে বলছিলাম শুরুতে সাজেশন নিয়ে, কমন পাইছিলেন ফার্স্ট ইয়ারে? কোনো একটা পরীক্ষা বাদ গেছে যে কমন পড়েনি? তো এই জন্য বলবো, এই ক্লাসটা আজকে ডাউনলোড করে ইউটিউবে দেওয়া হবে, বা ইউটিউবে মনে হয় লাইভ হয়েছে, পেজেও দেওয়া হবে, গ্রুপেও আছে। পরবর্তীতে চাইলে আপনি শুয়ে শুয়ে আবার কথাগুলো শুনতে পারেন। মাহিয়া রহমান আপু বলছেন কিছু সমস্যা থাকার কারণে ওল্ড সেকেন্ড ইয়ার হয়েও এখন দাদার এই ক্লাসটা করছি। সবাইকে বলছি দাদা যে বইগুলো বলেছেন যদি একান্তই দরকার মনে করেন ওইগুলো কিনবেন, আর তা না হলে ভাইদের কথা মতো ক্লাস করুন, খুব ভালো ফলাফল পাবেন। এটা আমি বলছি না, লাইভের মধ্যে মাহিয়া রহমান আপু সেকেন্ড ইয়ারে উনি একবার কমেন্ট করছে, কারণ উনি ক্লাস করছে, উনি আমাদের বিষয়ে জানে। খেয়াল করে দেখেন যে কিছু সমস্যা থাকার কারণে ওল্ড সেকেন্ড ইয়ার হয়েও এখন দাদার এই ক্লাসটা করতেছি। সবাইকে বলছি দাদা যে বইগুলো বলছেন যদি একান্তই দরকার মনে করেন ওইগুলো কিনবেন, আর না তা না হলে ভাইয়াদের কথা মতো ক্লাস করুন, খুব ভালো ফলাফল পাবেন। আমি সেই ফার্স্ট ইয়ার থেকে ভালো ফল পাচ্ছি। তো এই জন্য বলি, যা বলি কথাগুলো শুধু মনোযোগ দিবেন, শুনবেন আর একটু বিশ্বাস রাখবেন, দেখবেন যে এর থেকে ভালো কিছু আর হবে না। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তাহলে আজকে শেষ করি, আমার আসলে একটু সমস্যাই শুরু হয়ে গেছে, গলা ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে টাটা, বাই বাই। একটু আপনারা আমাদের হেল্প করবেন, অন্যদের পরিচয় করাই দিবেন অন্যদের সাথে, তাদের হেল্প করবেন, একজনের একজনের পাশে থাকবেন। এই জন্য আমি সেদিন 150 একটা পোস্টে কি লিখেছিলাম, পাশে চাই, পাশে আছি, পাশে চাই, তারপর কি বলছিলাম মনে আছে? দেখছেন কেউ? দেখি কেউ দেখছেন কিনা শুনি, কি লিখছিলাম? পাশে চাই, পাশে থাকি, সবার প্রয়োজনে এগিয়ে আসি। আমাদের 150 হওয়ার পরিবর্তে আপনাদের সাথে এটাই আমাদের উদ্দেশ্য। পাশে চাই, পাশে আছি, সবার প্রয়োজনে এগিয়ে আসি, কথাটাকে গুরুত্ব দিবেন। যখন আপনি অন্যকে হেল্প করবেন তখন বাংলাদেশটার পরিবর্তন সম্ভব, নাহলে এই বাংলাদেশের স্বৈরাচারিতা থেকে যাবে। এই নতুন স্বাধীনতার শান্তি সুখ পাবো না। নতুন স্বাধীনতার মানে সুখটা পেতে হলে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, সবার পাশে থাকতে হবে, সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে, প্রয়োজনে এগিয়ে আসতে হবে। আর কিছু বলবো না, টাটা, বাই বাই।